আমরা পড়ছি আইন আদালত বা লিখিত ফাইনাল টাচ নোট হতে মুসা বিদায় মাস্টার। এতক্ষণ কি হলো? খালি গল্প হলো, তাই না ভাই? এখন ক্লাস না, শুরু গল্প হচ্ছে। না স্যার। এখন গল্প ক্লাস এবং শুরু হচ্ছে, ক্লাস হ্যাঁ। নিতে হবে। আচ্ছা। এতক্ষণ এতক্ষণ ওই যে অনেক কি বলে রাজনৈতিক যে মঞ্চগুলো থাকে, হ্যাঁ, বিশেষ অতিথি, বিশেষ অতিথি উপস্থাপনা। দলনেতা, দলনেতা আসবেন, হ্যাঁ। তো দলনেতা আসার আগে অন্যান্য স্থানীয় নেতারা কিন্তু মাঠ গরম রাখে, তাই না? মানে হুম, জনগণ যেন চলে না যায়, বোরিং না হয়, তাহলে স্থানীয় লোকজন কি বক্তব্য দিতে থাকে যেন সবাই চলে না যায়। হঠাৎ দেখা যাচ্ছে যে ব্যানারে লেখা আছে যে নেতা আসবেন কয়টায়, 3টায়, নেতা আসলো 2 ঘন্টা পরে। জি। তো ক্লাস শুরু হবে বলেছিলাম যে 9টায়, শুরু করলাম 9:30টায়। আর ক্লাসের মূল আলোচনা হচ্ছে কয়টায়, 12টায়। তো প্রথম দিন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, মুসাবিদাই মাস্টার শুরু করছি। তার মানে এটা পড়লে আপনার ড্রাফটিং নিয়ে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, হ্যাঁ। মুসাবিদায় আপনি মাস্টার হয়ে যাবেন। পার্ট 1, প্রাথমিক বিষয়সমূহ আজকে আলোচনা করা হবে, তারপর ক্লাসটা শেষ হবে। আজকের ক্লাসটা আপনার 12টা 40 পর্যন্ত চলে যেতে পারে। একটু কষ্ট দেবো প্রথম দিন। কেউ যদি অসুস্থ বোধ করেন ঘুমাই যান। লিখিত মানে প্রতিটা ভিডিও তো পাচ্ছেন আপনি, এই লেখাগুলোর কথাগুলো। ভিডিও দেখে বুঝতে না পারলে আমার নোট পড়বেন, বুঝতে না পারলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি বুঝিয়ে দেবো। আর যদি জেগে থাকা সম্ভব হয়, মনে করেন অ্যাডভোকেট হলে তো রাত জেগে কাজ করতেই হবে ভাই। যেমন কালকে আমার কোর্ট আছে, এটা শেষ করার পর আমি কালকে কোর্টের গুলো কাজ শুরু করব, কোর্টের পিটিশন আমাকে টাইপ করতে হবে, আমার আরো কাজ আছে। কিন্তু আপনারা জি চাইলেই ঘুমিয়ে যেতে পারবেন, সমস্যা নেই। তো আপনার ক্যারিয়ার তৈরি করার জন্য, হ্যাঁ, আপনার ক্যারিয়ার তৈরি করার জন্য একটু কষ্ট তো করতে হবে। আর অ্যাডভোকেট হওয়ার পর ভাই রাত 12টাতে ফোন দিবে, ভোর 6টায় ফোন দিবে আপনাকে, হ্যাঁ। আবার রমজান মাসে 3টাতে ফোন হয়। 3টাতে কেন ফোন দেয়? জানে যে সেহরি খাওয়ার জন্য উঠছি, ওই সময় আমাকে ফোন দিয়ে স্টুডেন্টরা বলে যে, স্যার এটা কিংবা আইনগত পরামর্শ চাই। হ্যাঁ, জালালউদ্দিন সাহেব বলেন। স্যার, বিদ্যুৎ ছিল না, তাই ক্লাসে আসি আবার চলে যাই। তো মানে এই ভিডিও এই পাবেন, ভিডিওটা কি আজকে আজকে ভিডিও রাত্রে পাবেন। দিবেন? আপনি আপনি যেটা কি করবেন, আজকে রাত্রে আমি দিতে পারবো কি পারবো না এই গ্যারেন্টি বা এই প্রশ্ন আমাকে করা যাবে না ভাই, হ্যাঁ। আপনি খেতে আচ্ছা। বসেছেন, মনে করেন আপনি খেতে বসেছেন দাওয়াতে যে, এখন খেতে বসার পর আপনাকে প্রথমে পোলাও ভাত দিল, প্রথমে একটু ডাউল দিল, গরু মাংস দিতে একটু দেরি করছে, আপনি কি বলবেন ভাই গরুর মাংস দিবেন নাকি? বলা যায়? না, আবার ভাত না খাওয়া শেষ হতেই, ভাই দই আছে, মিষ্টি আছে নাকি, না কিছু দিবে, অন্য কিছু দিবেন, এগুলো বলা যায়? আমি তো দিব ভাই। এখন আমাকে তো রেস্ট নিতে হবে, আমি পারতপক্ষে কি করি দেখবেন, রাতের ভিডিও রাতেই দিয়ে দিই। কেমন যেমন ভাই দিনে আমি জি স্যার, লিঙ্ক সহ অনেক দিয়ে সময় দেন ক্লাস স্যার। শেষ করার দেখেন আধা ঘন্টার মধ্যে ভিডিও পাবলিশ হয়ে যায়। কিন্তু আমি তো ভাই মানুষ, আমাকে একটু রেস্ট নিতে হবে। আর আপনার পরীক্ষা যখন এগিয়ে আসে তখন তো দ্রুত ভিডিও দিয়ে দিই, যদি সম্ভব হয় দিব। আমি কখনো অলসতা বা গাফলতির কারণে কোনো কিছু ডিলে করি না, এটা বিশ্বাস রাখতে পারেন। পারলে আমি সাথে সাথেই দিই, ঠিক আছে? হতাশ হবেন না, পাবেন ভাই। স্যার, মানে একটা কথা স্যার, আছে না যে দেরিতে হলেও পাবেন, হতাশ হবেন না, ঠিক আছে? স্যার, আগামীকালকে যদি সিভিল সার্ভিসে যাইতে জন্য ফাইনাল আনতে পারবো? সরি। আগামীকাল যদি কুরিয়ার সার্ভিস অফিসে যাই তাহলে কি নোটটা পাবো? হ্যাঁ, কালকে সন্ধ্যার মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, কালকে সন্ধ্যার মধ্যে পেয়ে যাবেন, না পেলে শুক্রবারে পাবেন, এই তো। তার বেশি তো দেরি হবে না, আচ্ছা। একটু অপেক্ষা করেন শুক্রবার পর্যন্ত। না পেলে আমাকে বলবেন, আমি সেটা দেখব, ঠিক আছে? আচ্ছা। ঠিক শুক্রবারে আছে। আমি আসলে বসবো অনলাইনে, পোর্টালে দেখবো যে কার কার্ডটা ডেলিভারি হয়েছে, কার কার্ডটা হয়নি। আমি নিজে খোঁজ নিয়ে বলবো পেয়েছেন কি পেয়েছেন না। আর যারা যারা নোট পেয়েছেন কাইন্ডলি আমাকে বলবেন যে নোট পেয়েছি, হ্যাঁ, নোট পেয়েছি বা নোটের ছবি তুলে আমাকে জাস্ট পোস্ট করে দিবেন। কারণ আমি কিন্তু জি স্যার। কনসার্ন থাকি কে পেলো কি পেলো না, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, নয়েজ না হলে লাইনে থাকতে পারেন। নীলা আপু, আপনার যদি ওখানে শব্দ না হয় আপনিও লাইনে আসতে পারেন, সুযোগ করে দিয়েছি। আসসালামু আলাইকুম হ্যাঁ, স্যার। ওয়ালাইকুম আম আসসালাম। এই- আমরা কি মানে সরি, আমি কি স্যার আম, আমার নোটটা কি পাবো নেক্সট 2-1 দিনের মধ্যে? নীলা আপু, আপনার কোন জেলা যেন? ঢাকা। আজকে তো নোট আপনার পেয়ে যাওয়ার কথা ছিল।
আল্লাহ না স্যার, আমি এখন হাতে পাইনি। যারা ঢাকায়, হ্যাঁ যারা ঢাকায় তাদের নোট আজকে পৌঁছে যাওয়ার কথা ছিল, তাহলে কালকে দিবে। মেবি আপনাকে হোম আচ্ছা আচ্ছা। ডেলিভারি দেওয়া হয়েছে। যারা হোম ডেলিভারি, ডেলিভারি ম্যানের কাছে যাওয়ার পরেও তারা 1-2 দিন লেট করে, সেটা তো আমার গাফলতি না, ও, তাই না? না না, ঠিক আছে স্যার। হ্যাঁ, আপনারটা গতকালকে করে দেওয়া হয়েছে। আজকে ঢাকার অনেকে আজকে পেয়েছে নোট, ঢাকায় পেয়েছে, দিনাজপুর পেয়েছে, হ্যাঁ কুষ্টিয়াতে পেয়েছে, পাবনাতে পাইনি, পাবনাতে কাল পাবে। হ্যাঁ, আচ্ছা স্যার। অথবা স্যার সমস্যা নেই স্যার, সমস্যা নাই, আমি এখন জাস্ট স্যার আপনি পাঠাই দিচ্ছেন যে এক- হাতে আম- পাওয়াটা আমি আমি জরুরি, আর আমি কিছু না। প্রথমে বলেছি আজকে 100% সবারগুলো কুরিয়ার ডান হয়ে গেছে। গতকালকে জি স্যার। গতকালকে 90% হয়েছিল কি তারও বেশি। 10-12টা শুধু দেখছি যে সে বুকিং দেয়নি, মানে রাত হয়ে গেছিল তাই দিতে পারেনি। আজকে যে সেগুলো আমি নিজে দাঁড়িয়ে থেকে শেষ করে আসলাম বলে আপনাদের আধা ঘন্টা দেরি হলো ক্লাসের, বুঝেননি? এবং আমি জি দাঁড়িয়ে স্যার, জি থেকে স্যার। বুকিং করাইছি, যদি রেখে আসে, যদি বুকিং না করে আজকেও বললাম যে ওকে। আমার সামনে বুকিং করেন, তারপর আমি যাব। আমার ক্লাস আধা ঘন্টা দেরি হোক, কিন্তু আমার বুকিং হওয়া জরুরি। মুসাবিদাই মাস্টার, অর্থাৎ ড্রাফটিং বিষয়ে প্রথম ক্লাস, পার্ট 1, প্রাথমিক বিষয়সমূহ। মুসাবিদা বা ড্রাফটিং, মুসাবিদা বা ড্রাফটিং আসলে কি? দরখাস্ত লিখা বা আর্জি লিখা, অর্থাৎ কোনো কিছু লিখে আদালতে সাবমিট করা, সেটা এক প্রকার ড্রাফটিং। মানে খুবই প্র্যাকটিক্যাল একটা ম্যাটার, কোর্টের একটি প্র্যাকটিক্যাল বিষয় ড্রাফটিং। যারা নিয়মিত সিনিয়রের চেম্বারে ও আদালতে শিক্ষানবিশ হিসাবে প্র্যাকটিস করেছেন, তাদের জন্য মুসাবিদা বোঝা ও আয়ত্ত করা একটু সহজ হবে, কারণ তারা প্রতিনিয়ত অনেক দরখাস্ত লিখেছেন, অনেক জি আর্জি জি লিখেছেন। তার মানে তাদের ড্রাফটিংটা কি অনেকটা জল ভাতের মতো হয়ে গেছে, তাই না? প্রতিদিন খেতে হয়। অপরদিকে যারা কখনো সিনিয়রের চেম্বারে ও আদালতে শিক্ষানবিশ হিসেবে প্র্যাকটিস করেননি, তাদের জন্য মুসাবিদা বোঝা ও রপ্ত করা একটু কষ্টসাধ্য বিষয় বটে। ঠিক আছে? যারা জি কোর্টে জানি তাদের জন্য কষ্ট হবে বুঝতে, কিন্তু আমি তাদের জন্য এই চ্যাপ্টার যুক্ত করে সহজ করে দিয়েছি। আমি জোর গলায় বলতে পারছি, আমার এই মুসাবিদায় মাস্টার প্রথম ফাইনাল টাচ, প্রথম সংস্করণ, যেটা 9 জুন গত বছর নিয়ে আসছিলাম 25 সালের, এটাতে যুক্ত করেছি। এটা দেখে কেউ যদি নকল করে কোনো গাইডে যুক্ত করে, তাহলে সেই গাইডে আছে। অথবা বাজারে কোনো গাইডে এই মুসাবিদা নিয়ে এইরকম ব্যাপক প্রয়োজনীয় আলোচনা নাই। যারা আদালতে যায় না তাদের মুসাবিদা হচ্ছে মাথার ব্যথা। হ্যাঁ, তো আপনার মাথার ব্যথা আমি আজকে দূর করে দেবো এই ক্লাস দিয়ে, যদিও অনেক রাত হয়ে দেখতে গেছে। দেখেছি। মনোযোগ দিয়ে পড়েন, হ্যাঁ, বোঝার চেষ্টা করেন। মুসাবিদা বা ড্রাফটিং শব্দ দুটি শুনে বা দেখে প্রথমে ভয় পাবেন না। এটি মূলত একটি আনুষ্ঠানিক চিঠি বা ফর্মাল লেটার বা দরখাস্তের একটি আইনি ধরন মাত্র। হাই স্কুলে প্রধান শিক্ষক ও কলেজে অধ্যক্ষ বরাবর আমরা সবাই অনেক দরখাস্ত পড়েছি, বুঝেছি ও লিখেছি। লিখেননি ভাই? জি জি স্যার, বহু বোনের ছুটির বিবাহের দরখাস্ত। জন্য অগ্রিম 3 দিনের ছুটি চেয়ে আবেদন, অসুস্থতার জন্য জি 2 দিন কামাই করেছেন, ছুটির জন্য আবেদন। লিখেননি এগুলো? জরিমানা মওকুফের আবেদন। জি হ্যাঁ, তো এই শত তারপর স্কুলে ক্যান্টিনের জন্য আবেদন, কলেজে ক্যান্টিনের জন্য আবেদন, হোস্টেলে সিটের জন্য আবেদন। এগুলো তো আমরা লিখে লিখে বড় হয়েছে ভাই, এগুলো তো আমাদের পড়ার মধ্যে ছিলই, তাই না? আমাদের কারিকুলামেই ছিল জি স্যার। পড়াশোনার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে দরখাস্তগুলো শিখেছি, সেগুলোর মতো করে ভাবতে পারলে মুসাবিদা বা ড্রাফটিং আয়ত্ত করা আগ্রহ ও মনোবল তৈরি হবে। তার মানে আপনি যদি এইভাবে চিন্তা করেন, তাহলে ড্রাফটিং আসলে ওইটারই একটা কি লিগ্যাল রূপ। তার মানে ওটা হচ্ছে জেনারেল ড্রাফটিং ছিল, আর এটা কি লিগ্যাল ড্রাফটিং, তাই না? ওই দরখাস্তই জি আসলে লিখতে হবে একটু ভিন্ন ফরম্যাটে, ভিন্ন ভাবে। আগ্রহ, মনোবল ও মনোযোগ ধরে রাখুন। কিসের আগ্রহ? এই ড্রাফটিং শেখার আগ্রহ এবং মনোবল, ভয় পাবেন না, এবং মনোযোগ ধরে রাখুন। এই ক্লাসে অথবা ক্লাসে দেখেন এখন অর্ধেক স্টুডেন্ট আগে নাই হয়ে গেল, রাত হয়ে গেছে যে। তাহলে যারা ভিডিও দেখবেন কালকে, বা এই মুহূর্তে যারা ইউটিউবে ভিডিও দেখছেন, লাইভ ক্লাসে ছিলেন না, তারা, তাদের উদ্দেশ্যে বলছি, মনোবল ধরে রাখুন, মনোযোগ ধরে রাখুন। মনোযোগ দিয়ে ভিডিওটা পড়েন এবং এই নোটটা সংগ্রহ থাকলে সেটাও ওপেন করেন, এবং লাল কালি দিয়ে, হাইলাইটার দিয়ে প্রয়োজনীয় অংশগুলো হাইলাইট করুন। এই আমার মতো সবগুলো হাইলাইট, পুরো লাইন সব অক্ষরে অক্ষরে 100% হাইলাইট করা দরকার নেই। প্রয়োজনীয় ওয়ার্ডগুলো, কি ওয়ার্ডগুলো হাইলাইট করবেন, মূল জায়গা যেটা আপনাকে বুঝতে সহযোগিতা করবে।
আশা করছি আপনি ধীরে ধীরে মুসাবিদাই মাস্টার হয়ে উঠবেন, সেটাই আমার উদ্দেশ্য। এই কারণে চ্যাপ্টারের নামই মুসাবিদাই মাস্টার। মাস্টার মানে কি, যে ভালো জানে, তাই না? জি জি এই পাঠে আসন্ন বার লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের প্রয়োজনীয়তাকে বিবেচনায় রেখে মুসাবিদা বা ড্রাফটিং বিষয়টিকে সহজে উপস্থাপনের প্রচেষ্টা করা হয়েছে, যেটা কোথাও গাইডে পাবেন না, আমার এখানেই পাবেন। এখন আমরা দেখে নিই কি রকম হয় এই দরখাস্তগুলো আদালতের। 1.1 মানে পার্টের একের প্রথম পার্ট, বেসিক ফরম্যাট এক। বেসিক ফরম্যাট এক, ফরম্যাট মানে নমুনা, হ্যাঁ, স্যাম্পল। তো এই স্যাম্পল একে দেওয়ানি মোকদ্দমার আর্জি, আর্জিটা দেখতে কেমন হবে চেহারা, কিভাবে আর্জিতে কি কি থাকবে, সেগুলো দিয়ে দেওয়া হয়েছে। দেখেন বাম দিকে প্রধান অংশ, এখানে 1 নম্বরে বলছি হেড মানে মাথা। মাথা কোথায় থাকে ভাই? উপরে ওপরে। স্যার। মাথা উপরে থাকে। তারপরে 2 নম্বরে বডি, বডি কোথায় থাকে ভাই? মাঝে স্যার। মাঝে। আর 3 নম্বরে কি ফুট, ফুট মানে কি পা। জি। তার মানে আপনাকে হেড বডি ফুট, এটা যদি একটা মানুষের ওলট পালট করেন তাহলে চেহারা ঠিক থাকবে? না না স্যার, স্যার মানে উল্টা পাল্টা হয়ে গেল স্যার। হ্যাঁ, উল্টা পাল্টা হয়ে গেল। তার মানে একটা ছবি আঁকাতেও হলেও আপনাকে মাথা উপরে রাখতে হবে, মাঝখানে বডি দিতে হবে, নিচে ফুট। এই তো বেসিক্স। জি এটা তো অন্তত ক্লাস 2 এর স্টুডেন্টও এটা বুঝতে পারবে, কতটুকু বুঝতে পারবে না? জি জি আচ্ছা, সহজ অ্যাপ্রোচ, কিন্তু খুব কঠিন কিছু বোঝাচ্ছে না। আবশ্যকীয় উপাদান মানে এখানে আপনাকে কি কি দিতে হবে। একটা হেডের মধ্যে আপনাকে কি কি দিতে হবে? চুল দিতে হবে, কপাল দিতে হবে, তারপর আইব্রো, চোখ, হ্যাঁ, নাক, মুখ, 2টা কান, তাহলে তো হেড হয়ে গেল, এবং জি গলা, তাই না? একটা বাচ্চাকে যদি হেড আঁকাতে বলি, পারবে না। এখন এই যে হেড, এই হেডের মধ্যে কি কি থাকবে? এই হেডের মধ্যে 1 নম্বরে আদালতের নাম, থানা ও জেলার নাম। যেমন বিজ্ঞ সিভিল জজ আদালত, এই পুরোটুকু কি আদালতের নাম? এটা বিজ্ঞটা কি? বিজ্ঞটা আদালতের নাম না। সিভিল জজ আদালত, কারণ আদালতের নামের আগে একটা বিজ্ঞ বা লার্নেড, এই শব্দটা যখন আমি দিব তখন একটু ভালো শোনাবে না? জি জি আদালতে এবং একটু সেটা সমীহ প্র্যাকটিস করা করা হবে। হলো। হ্যাঁ। জি, তো অনেক জায়গায় অনেক জেলায় এই বিজ্ঞ শব্দের আগে একটা কথা লিখে, কি? মোকাম। মোকাম বা ফোরাম। মোকাম যেটা সেটাই ফোরাম। এবার আবার 12ই জুনে কিন্তু ওই ফোরাম শব্দটা বেশি ব্যবহার হয়েছে। বুঝতে পেরেছেন? প্রশ্নকর্তার মোকাম শব্দটা পছন্দ না, কিন্তু ফোরাম শব্দটা আবার খুব পছন্দ হয়েছে, তাই না? তাহলে মোকাম জি মানে, ফোরাম মানে কোন আদালত, সেটা বোঝানো হচ্ছে, তাই না? জি আচ্ছা। আর বাস্তবে যদি হয়, সেটা কিন্তু এর উপরে আবার ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গাতে সই করতে হয়। কে সই করে? অ্যাডভোকেট সই করে, মক্কেলরা সই করে, এবং কোর্ট ফি লাগাতে হয়। আপনাকে কোর্ট ফিও লাগাতে হবে না, অ্যাডভোকেটের সই ছিল লাগবে না, মক্কেলেরও সই লাগবে না। বুঝতে পারলাম? জি তার মানে আপনি শুরুতে এত নং প্রশ্নের উত্তর। এখন ওই প্রশ্নে যদি আবার ড্রাফটিং এর আগে ছোট একটা সমস্যামূলক প্রশ্ন থাকে, এবং সমস্যামূলক প্রশ্নের মাধ্যমে ড্রাফটিং এর বিষয়টা চাওয়া হয়, তাহলে সমস্যামূলক প্রশ্নের জন্য আপনাকে আবার 1 মিনিট লিখতে হতে পারে। বুঝতে পেরেছেন? জি ভূমিকামূলক জি বলার পরে তখন আপনি সরাসরি আদালতের নামে চলে যাবেন। হ্যাঁ। তাহলে আপনি আচ্ছা। এরকম হবে বিজ্ঞ সিভিল জজ আদালত, তারপর কমা, তারপর দুর্গাপুর, এটা থানার নাম, তারপর কমা, তারপর রাজশাহী। অনেক জায়গায় দেখবেন যে প্রথমে লিখবে জেলা রাজশাহীর বিজ্ঞ দুর্গাপুর সিভিল জজ আদালত, এভাবেও লিখতে পারে। তার মানে প্রথমে জেলার নাম, তারপর থানার নাম, তারপরে কোর্টের নাম, মানে অনেকটা কি ব্যাকওয়ার্ড অ্যারেঞ্জমেন্ট। আমি পড়ছি হচ্ছে বাংলা স্টাইলে, ইংরেজি স্টাইলে, আর ব্যাকওয়ার্ড মানে কি আরবি স্টাইল, ডান থেকে বামে। জি বুঝেছেন? জি জি এটাও খুব ভালোভাবে বোঝাতে আশা করি সক্ষম হলাম। মানে অনেকে লিখবে আগে আগে জেলার নাম, যে জেলা রাজশাহীর বা জেলা খুলনার, হ্যাঁ, তারপর থানার নাম, তারপরে কোর্টের নাম। কিন্তু আমি বলবো এই পদ্ধতিতে লিখেন, আমার কাছে সবচেয়ে চমৎকার লাগে এটা, এবং সময় কম লাগবে। এবং এই পদ্ধতি সকল কোর্টেই চলবে। এই পদ্ধতিতে চলবে না তা না, কারণ যারা জজ হন, জজ সাহেব, ম্যাজিস্ট্রেট সাহেব, তারা কিন্তু শুধু এক জেলাতেই থাকেন না, বিভিন্ন জেলাতে যান, বিভিন্ন জেলার ফরম্যাট সম্পর্কে তারা অবগত। বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার এখানে একটা প্রশ্ন হচ্ছে যে যদি কোনো সমস্যামূলক আহ, 1-2 মার্কে যদি প্রশ্ন ওর সাথে যদি অ্যাড থাকে এবং সেটা যদি লিখতে হয় 1-2 মিনিট, যে ওই পৃষ্ঠায় যদি মনে করেন অর্ধেক পেজ যদি খালি থাকে, তাহলে কি ওখান থেকেই ড্রাফটিং শুরু করবো না তার না, পরের পেজ থেকে স্যার? ড্রাফটিং ফ্রেশ পাতা থেকে শুরু করতে হবে, এটা আমি শেখাবো। আচ্ছা এগুলো আমি এখন আচ্ছা, ফরম্যাট শেখাচ্ছি, লিখা তো আমি ঠিক শেখাবো আছে ভাই। আমি তো পরীক্ষার ঠিক আগে আছে আমি তো বলে দিবই। আর আমি তো রিয়েল ড্রাফটিং প্র্যাকটিস করাবো, তাই না? প্র্যাকটিস করলে তো আপনি জিনিসগুলো বুঝতে পারবেন।
জি। এখানে মোকদ্দমা নং দিয়ে অবলিক দিয়ে 2026 মানে সাল উল্লেখ করতে হবে। আর এখানে অপ্র মানে এখানে মামলার প্রকার, অপ্র মানে অন্য প্রকার, ওকে। অন্য অথবা প্রকার, ইংলিশে জি। লিখে ওসি মানে আদার কেস। তো এখানে অনেকে এটা অন্য প্রকার না লিখে এখানে সিভিল মামলা লিখতে পারেন, বা আগে লিখলেন সিভিল মোকদ্দমা নং, ঠিক আছে। সিভিল জি। কিছু কিছু গাইডে লেখা থাকবে দেখবেন সিভিল মোকদ্দমা নং, এই অপ্র এগুলো লিখবে না। কিন্তু আমাদের রাজশাহীর প্র্যাকটিস আমরা এইভাবেই লিখি, এবং অধিকাংশ রিয়েল প্র্যাকটিস এরকম। এখন যদি আপনি লিখেন সিভিল মোকদ্দমা নং বা দেওয়ানি মোকদ্দমা নং বলে ফাঁকা রেখে 2026, তাহলে বুঝবে এটা ডায়েরি, সরি, নোট পড়ে বা গাইড পড়ে মানে পরীক্ষা দেওয়া স্টুডেন্ট, মানে বাস্তব জ্ঞান নয় আদালতে যাওয়ার। কারণ আদালতে এই যে অপ্র এইভাবে প্র্যাকটিস হয় রিয়েল ড্রাফটিং এ অধিকাংশ কোর্টে, বুঝতে পেরেছেন। জি স্যার। এরপরে দেখেন এখানে দুইটা অপশন দিয়েছি, এক হচ্ছে বাদীর নাম, নিচে ক দিলাম, মনে করেন কালাম, কালামের পিতার নাম থেকে শুরু করে, এখানে কালাম বলতে কালামের নাম ঠিকানা সবই দিতে হবে। এটা আমরা পড়লাম না কোথায়, ওই কমপ্লিট নোটে প্লিডিংসে কি কি থাকবে, নাম থাকবে, পিতার নাম জি। থাকবে, ঠিকানা থাকবে, মোবাইল নম্বর থাকবে, এনআইডি কার্ড নাম্বার থাকবে, সবই থাকবে, ঠিক আছে। তো এখানে ক দ্বারা আমি বোঝাচ্ছি বাদীর নিচে ক মানে ক এর A to Z। এখন পরীক্ষার খাতায় কি আমার এনআইডি নাম্বারও লিখতে হবে কিনা এটা আমি পরে রিয়েল ড্রাফটিং যখন প্র্যাকটিস করাবো সেখানে আরো একটু ডিপে যাব, এখন ফরম্যাট বোঝেন, এখন ডিপে হ্যাঁ, যাওয়ার জি দরকার স্যার। নাই, ঠিক আছে। জি। এখন বইয়ের চেহারা দেখেন, বই খুলে বেশি গভীরে যাওয়ার দরকার নাই, ঠিক আছে। ঠিক আছে। বনাম মানে ভার্সেস বিবাদী, বিবাদীর নিচে বিবাদী খ, বিবাদী ডিটেলস। আচ্ছা, এটা একটা পদ্ধতি যে আমি পাশাপাশি পদ্ধতি, এখন কিছু কিছু জায়গায় উপর নিচে পদ্ধতি চলে, যেমন ক ডট ডট দিয়ে বাদী, মাঝখানে বনাম, তারপর খ ডট ডট দিয়ে বিবাদী, এটাও একটা স্টাইল। হয় আপনি এই বাম পাশেরটা ফলো করবেন অথবা আপনি ডান পাশেরটা ফলো করবেন, ঠিক আছে, যেটা আপনার পছন্দ হয়। অর্থাৎ হয় আপনি এই গ্রিন ইউজ করবেন অথবা এই যে অরেঞ্জ দাগ দিয়ে দিলাম, অরেঞ্জ ইউজ করবে। তার মানে এই জায়গায় আমরা কি লিখছি, এই বাদী জায়গায় বিবাদীর লিখছি নাম হচ্ছে ঠিকানা। পক্ষদের নাম ও ঠিকানা, হ্যাঁ, পক্ষদের নাম ও ঠিকানা আপনি এভাবে লিখবেন। তার আগে 1 নম্বর পয়েন্টে ছিল কি আদালতের নাম, 2 নম্বর পয়েন্টে মামলার নম্বর ও প্রকৃতি, এই যে এটা মামলা নম্বর। আচ্ছা, এখানে ফাঁকা কেন রাখলাম, মামলা ফাইলিং হওয়ার আগে কি মামলার নাম্বার পড়ে? না, না, না। মামলা ফাইলিং জমা দেওয়ার পরে মামলার নাম্বারটা পড়ে, তখন হাতে লিখে দেয়। আপনি টাইপ করে আর্জি দিয়ে দিলেন এবং একটা আন্দাজে একটা মামলার নাম্বার যদি বসাই দেন, তাহলে ওই নম্বর মামলা তো আপনি পাবেন না। তাহলে আদালতে জমা দেওয়ার পরে সেরেস্তায় তখন তারা হাতে মামলার নাম্বারটা লিখে দিবে। তাই মামলার নাম্বারের জায়গাটা এখানে ফাঁকা রাখতে হবে কোথায়, আরজি লেখার সময়। কিন্তু পিটিশন লেখার সময় আবার মামলার নাম্বার দিতে হবে কেন, কারণ এক্সিস্টিং একটা বিষয় সেটা, মানে একটা মামলার আন্ডারে পিটিশন দিতে হয়, মানে মামলা তো আগে ফাইলিং হয়ে গেছে, চলমান বিষয়। জি, চলমান চলমান মামলায় আমি বিষয়। একটা পিটিশন দিচ্ছি, জি। বুঝতে পেরেছেন। তাই ওখানে মামলার জি নাম্বার স্যার। আগে তো পড়েই গেছে ভাই ফাইলিং এর সময়। তাই পিটিশনের সময় মামলার নাম্বার উল্লেখ করব একটা, আর পিটিশন না হলে আমি মামলা নাম্বার উল্লেখ করব না। আমরা সেটারও ফরম্যাটে আসবো, সেটা পরে বলছি। আচ্ছা, মামলার নাম্বার ফাঁকা থাকবে, আমি এত ডিটেলসে বোঝাচ্ছি, মামলার নাম্বার ফাঁকা থাকবে কিনা তাও বলে দিচ্ছি ভাই। এত ডিটেলসে কোথাও নাই, কোনো গাইডে নাই। জি এবং বাস্তবে আপনি কোনো কোর্টে যাবেন, কোনো সিনিয়রও শিখাবে না এইভাবে। সিনিয়র কি বলবে, দেখে দেখে শিখবেন, জাস্ট অবজার্ভ, সি, অবজার্ভ অ্যান্ড লার্ন। এখন আপনি এই ক্লাসে যতটুকু এই মুহূর্তে আমি আপনাকে শিখালাম, এতটুকু শিখতে অনেকে 3-4 মাস লাগে ভাই, বাস্তব কোর্টে আসে, এটা কেবল রিয়ালিটি, বুঝতে জি পারলেন। স্যার। জি এতটুকু যে স্যার। আমি শিখালাম, হ্যাঁ, এই 10 মিনিটের ক্লাসে যা শিখালাম এটা শিখতে অনেকের কিন্তু 2-3 মাস সময় লাগবে কোর্টে গিয়ে। এরপরে চতুর্থ বিষয়, তাইদাদ বা মূল্যমান মানে মামলার ভ্যালুয়েশন কত। এখানে দেখেন তাইদাদ, মোকদ্দমার তাইদাদ 10 লক্ষ টাকা, এতটুকু লিখতে হয়, বাস্তব মামলাতে হলে এতটুকু লিখতে হয়। কিন্তু কিন্তু এই যে এখানে বিষয়, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর 9 ধারার বিধান মতে স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের জন্য প্রার্থনা। তার মানে এই যে এখানে বিষয় দিয়ে আইনের নাম এবং ধারা আমি উল্লেখ করে দিলাম এবং কি মামলা সেটা বলে দিলাম, তাহলে এখানে কয়টা বিষয় আছে, আইনের নাম, ধারা, জি। কত ধারায় মামলা, মানে এখানে এসআর একটা 9 ধারায় কি সম্পত্তি পুনরুদ্ধারের মামলা, এবং জি, তখন। কি জি। মামলা সেটাও আমি বলে দিলাম, ঠিক আছে। এটা তাইদাদের উপরে আমাদের লিখতে হবে কোথায়, পরীক্ষার খাতায়। কিন্তু বাস্তবে এটা লিখার দরকার হয় না, কারণ আদালত জানে এটা কি মামলা, কারণ পড়লে বুঝতে পারবে। কিন্তু পরীক্ষার খাতে আপনাকে দিতে হবে। আমি অনেক
আমার কাছে বেশ কয়েকটা পপুলার গাইড আছে, অনেক গাইডে এটা নাই। কিন্তু আপনাকে আমি প্রমাণ দিয়ে দেবো। রিয়েল ড্রাফটিং যখন শেখাবো, রিয়েল ড্রাফটিং এ বলে দেয় যে কজ টাইটেলে আইন ও ধারা উল্লেখ করুন। কি বলে? কজ আচ্ছা টাইটেলে আইন ও ধারা উল্লেখ করুন, তার মানে আপনাকে ধারা চাইবে। যেহেতু কিছু কিছু প্রশ্নে চাইবে, কিছু কিছু প্রশ্নে চাইবে না, না চাইলে আপনি দিবেন। তার মানে দেওয়ার অভ্যাসটা করেন, ঠিক আছে? পরীক্ষার জি স্যার। খাতায় আইন লিখতে হবে, ধারা লিখতে হবে, এবং মামলা কি সেটাও লিখতে হবে। কিন্তু বাস্তবে এই অংশটুকু লাগে না, যেটা আমি কি হাইলাইট করেছি, পেস্ট কালার বা ব্লু হাইলাইট করেছি, ঠিক আছে? জি আচ্ছা, এরপরে ঘটনার বিবরণ। এটা হচ্ছে মামলার কাহিনী। এতক্ষণ আমরা 4 নম্বর পর্যন্ত কি হেড হেড হেডে কি কি থাকবে সেটা দেখলাম, তাই না? এবার মানে আমরা মাথা শেষ বডিতে করলাম। প্রবেশ করলাম। হ্যাঁ, হেড শেষ জি করে এবার আমরা বডিতে প্রবেশ করলাম। এখন বডিতে যে আমরা যেগুলো দেখবো সেগুলো বিভিন্ন মামলায় বিভিন্ন রকম হবে, সেগুলো মিলবে না। সেগুলো বিভিন্ন আচ্ছা মামলায় বিভিন্ন রকম হবে, সেগুলো কোনো মামলার সাথে কি হবে না, মিলবে না। বুঝতে পেরেছেন? বডি, জি প্রথমে ঘটনার বিবরণ, তাহলে এক একটা মামলার বিবরণ এক এক রকম, তাই না? জি বাদী পক্ষে বিনীত নিবেদন, এই যে শুরু করলাম মামলা। এখন আমরা হাই স্কুলে যখন দরখাস্ত লিখি, জনাব বিনীত নিবেদন এই যে, এভাবে শুরু করি না? মনে পড়ছে? জি 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 স্যার। যথা সম্মান মানে পূর্বক বিনীত নিবেদন এই যে। হ্যাঁ, এই ধরনের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। আপনি এই সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, আপনার হাই স্কুলের ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, নো প্রবলেম। তার মানে এখানে একটা আদালতকে সম্পাদনা করার মতন। অত্র বাদী নিম্ন তফসিল বর্ণিত 4% জমি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হয়ে 20 বছরের অধিক সময় ধরে বাধাহীন ও শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছেন। অত্র মোকদ্দমার বিবাদী একজন বিত্তবান প্রভাবশালী দাঙ্গাবাজ ও ভূমিদস্যু বটে। তার মানে বাদীর বর্ণনা দিলাম কি সমস্যা, আর বিবাদীকে একটু ধুইয়ে নামাই দিলাম। নেগেটিভ বিশেষণ নাকি অ্যাডজেক্টিভ, জি স্যার। মানে তার দুর্নাম করলাম যে খারাপ লোক, তাই তো আমাকে মামলা করে আমার হক আদায় করতে হচ্ছে, তাই না? তিনি কিছুদিন ধরে নালিশি সম্পত্তিটির বাদীর চাচার নিকট হতে ক্রয় করেছেন মর্মে অপপ্রচার করে আসছেন। মানে বলছেন যে তোমার চাচার থেকে তো আমি জমি কিনে নিয়েছি, তোমাদের এটা ওয়ারিশ সূত্রের সম্পত্তি, এবার তুমি জমি ছেড়ে দাও, তাই না? জি সেই সাথে অত্র মোকদ্দমার বাদীকে নালিশি সম্পত্তির দখল হতে সরে যেতে বিভিন্নভাবে হুমকি ও চাপ প্রয়োগ করে থাকতে। প্রথমে ভালোভাবে বলবে, তখন চাপ সৃষ্টি করবে, লোক পাঠাবে, ভয় দেখাবে, মারার চেষ্টা করবে, বা ক্ষতি করার চেষ্টা করবে, বাড়িঘর পুড়িয়ে দেবো, না না, মানে যা করা লাগে মানুষকে ভয় দেখাতে, সব ক্রিমিনাল অফেন্সও করতে পারে এই কেন্দ্র করে। আনোয়ার ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, ঘটনার বিবরণের মধ্যে কি নাম্বার দিতে হবে নাকি সেন্টেন্স লিখলেই হবে? যেমন 1 2 3 এইভাবে নাম্বার দিচ্ছেন আপনি পয়েন্ট আকারে। এটা হ্যাঁ, কি ঘটনার বিবরণটা কি পয়েন্ট আকারে হবে নাকি সরাসরি হবে? দুই ভাবেই হবে, তবে পয়েন্ট আকারে দিলে পড়তে সুবিধা হবে, নম্বর বেশি পাওয়া যাবে। ঠিক আছে বোঝা স্যার। গেল? মনে করেন যে বাজারে চাল কিনতে যাবেন, যে চালের মধ্যে সাদা সাদা পাথর যুক্ত করা আছে, ওই চাল কিনবেন? জি স্যার। সাদা পাথরযুক্ত চাল কিনবেন আপনি? বা মরা ভাত, মরা জি চাল আছে, একটু চিটা আছে, এরকম চাল কিনবেন? কিনবেন না, জি না ফ্রেশ স্যার। চাল কিনবেন। কেন জি স্যার। ভাই? ফ্রেশ চাল পরিষ্কার করতে বাড়ির মহিলার কষ্ট হবে না, 2 3 বার ধুয়ে নিল, রাইস কুকারে তুলে দিল। এখন তো আর চুলাতেও কেউ চাল ভাত করে না, রাইস কুকার আছে, খুবই সুবিধা, অটোমেটিক দিল, নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে গেল, তাই না? আচ্ছা, তাহলে স্যার, সুবিধা, এটা হচ্ছে কি সুবিধা। আপনি যখন কষ্ট দিবেন কাকে, আপনি যখন যিনি খাতা দেখবেন তাকে কষ্ট দিবেন ঢালাও ভাবে লিখে, আপনার নম্বর কম আসবেই, কারণ তার পড়তে কষ্ট হবে, তাই। বুঝতে পারলাম? জি স্যার। এবং আমি স্যার। বলে রাখি, আমি সিভিল মামলাতেও পয়েন্ট দিই, ইভেন ক্রিমিনাল মামলাতেও আমি পয়েন্ট আকারে লিখি। কেন? ভবিষ্যতে যখন আদালতে আমি এটা নিয়ে সাক্ষী দেব, সাক্ষীদের এই পয়েন্ট আকারে পড়ে ধরে রাখতে সুবিধা হয়, প্লাস আদালত এটা সহজে বুঝতে পারে। আমি একটা ড্রাফটিং করলাম, আদালতের মাথার উপর দিয়ে গেল, আমি কি রেমেডি পাবো? না জি না না আমরা, স্যার। স্যার, হ্যাঁ, দোলন ভাই স্যার বলেন। দুইটা প্রশ্ন আছে স্যার। শিওর। স্যার, এই হচ্ছে যে এই আমরা আমি নাটোর কোর্টে প্র্যাকটিস করি স্যার। নাটোর কোর্টের যে ফরম্যাট আর আপনাদের রাজশাহী কোর্টের যে ফরম্যাট মোটামুটি একই স্যার।
এই আচ্ছা, ফরম্যাট ওয়াইজ যদি আমি মুসাবিদা করি কোনো সমস্যা তো নাই স্যার, তাই না? যারা খাতা দেখে তাদের সাথে কথা বলেই ফরম্যাট তৈরি করা হয়েছে ভাই। আমার পরীক্ষার জি আগে এই ধরনের কিছু মানুষের সাথে কথা বলে আমি তৈরি করেছি, এবং জি স্যার। আমি যখন পরীক্ষা দিই লিখিত, আমি মাত্র 32 পৃষ্ঠা লিখেছি। প্রথমে একটা খাতা দেয়, সে খাতাতে পৃষ্ঠা থাকে, পেজ থাকে 40টা, 8 পৃষ্ঠা আমি লিখিনি। 3 ঘন্টা 20 মিনিট লিখে এক চান্সে পাশ করেছি আমি। অতএব আমার কোনো কিছু পেলে আপনার কনফিডেন্ট বাড়ার কথা। এবং আমি বিগত অবশ্যই অবশ্যই। বিগত 22 সাল থেকে কন্টিনিউয়াস ব্যাচ পড়াচ্ছি, জি স্যার। এবং আমার অনেক স্টুডেন্ট আর আছে স্যার, বাজারের কোনো গাইড পড়ে না, জাস্ট আমার এগুলো পড়ে আমাকে ফলো করেই পাশ করে। স্যার আর একটা বিষয় স্যার, এই যে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত, এটা যে 9 ধারার মোকদ্দমা স্যার, এটা ওয়ারিশ সূত্রে তো স্যার ওইটা তো আমার বৈধ প্রতিনিধি হিসেবে স্যার প্রাপ্ত, তো এটা তো 8 ধারা হওয়ার কথা না স্যার? মানে এই নিয়ে একটু কনফিউশন তৈরি হলো স্যার এই মুহূর্তে। আপনি থাকেন, এখনই বুঝতে পারবেন। অতঃপর আচ্ছা গত স্যার। 1 ফেব্রুয়ারি 2026, দেখেন রিসেন্ট ডেট দিয়েছে, কিন্তু আমার পুরাতন নোটে কিন্তু ব্যাক ডেট আছে। এটা নতুন ডেটই দিয়েছি, এখনো ফেব্রুয়ারি মাস কিন্তু আসেনি। সরি, মানে আরেকটা ডেট দেখাবো, যে আপনার পরীক্ষা যে তারিখে হবে 25 জুলাই। জুলাই মাস পড়েনি, কিন্তু জুলাই মাসে ডেট দিয়ে দিয়েছে অ্যাডভান্স। যদি 25 জুলাই পরীক্ষা হয়, তাই আপনাদেরকে এতভাবে হেল্প করবো দেখেন। তাহলে আমি বলছি 1 জুলাই 2026 তারিখে বিবাদী তার সন্ত্রাসী বাহিনীর লোকজন নিয়ে বাদীর সত্ত্ব দখলীয় নালিশি সম্পত্তি হতে বাদীকে জোরপূর্বক বেদখল করে। ঠিক আছে? যদি 6 মাসের মধ্যে বেদখল করে, হ্যাঁ, সেক্ষেত্রে 9 ধারাতেই কাজ হবে। আর যদি 6 মাস পার হয়ে যায়, 8 ধারাতে করতে হবে। ঠিক আছে? আচ্ছা, জি স্যার। ক্লিয়ার হলো বিষয়টা? আর দোলন ভাই, রিয়াল ড্রাফটিং যখন প্র্যাকটিস করব, আপনি প্রশ্ন দেখতে পাবেন, ফ্যাক্ট এবং প্রশ্ন। আপনি এখন কোন আইনে কোন, এটা 9 ধারা না 8 ধারা হবে এটা না বুঝে আপনি কি এই স্ট্রাকচার বা ফরম্যাট বোঝার চেষ্টা করেন। ঠিক আছে? তার মানে এখন আমরা কলাম দিচ্ছি ঘরের, কলাম দেওয়ার পরে ইট গাঁথবো, মানে ছাদ দিব, তারপরে ইট গাঁথবো, তারপরে প্লাস্টার করব, তারপরে রং দিব। ক্লিয়ার হলো? এখন আপনি কলামটা ঠিকভাবে হচ্ছে কিনা সেটা দেখেন। কলামটা যদি স্ট্রাকচারটা আপনার মাথায় দাঁড় হয়ে যায়, তখন কিন্তু আপনি ভালো কি দিতে পারবেন, আপনি ভালো। ভালো একটা ঘর তৈরি করতে পারবেন, মানে ড্রাফটিংটা আপনার ভালো হবে। ক্লিয়ার হলো? দোলন ভাই লাইনে আসেন। জি স্যার, ক্লিয়ার হয়েছে আচ্ছা স্যার। আচ্ছা, আরেকটা জিনিস বলি। জি স্যার। আপনি আপনি ধর্মে কি বলেন তো? হিন্দু ধর্ম স্যার। হিন্দু ধর্ম, সনাতন ধর্মাবলম্বী, তাই না? জি স্যার। আচ্ছা, আপনাদের দুর্গাপূজার সময় ব্যাপকভাবে একটা সুন্দর অনুষ্ঠান হয় আমাদের, যেমন ঈদে অনুষ্ঠান। জি স্যার। তো মূর্তি তৈরি করা দেখেছেন? হ্যাঁ, জি মা স্যার। দুর্গার মা হুম, দুর্গার যে মূর্তি আপনারা তৈরি করেন, তৈরি করা কি দেখছেন প্রসিডিউর? জি স্যার। তো প্রথমে স্ট্রাকচারটা তৈরি করতে হয় না? স্ট্রাকচারের জি স্যার, ভেতরে কি দেওয়া স্ট্রাকচার হয়? তৈরি বাঁশ করতে হয়। দেওয়া হতে পারে, তাই না? জি স্যার। তো বাঁশ দেওয়া হয়, বাঁশের উপরে ধীরে ধীরে একটার পর একটা লেয়ার আসে। তারপরে লেয়ার খড় আছে। খড় দেওয়া হয়, খড়ের উপরে জি স্যার। মাটি বা সিমেন্ট। মাটি। যেগুলো হুম। পার্মানেন্ট সেগুলো সিমেন্ট দিয়ে, এখন আবার কি আধুনিক কিন্তু আসছে, ওই ফর্মা আসছে, ফর্মা আসছে না, জি স্যার, এখন ফর্মা আসছে, ফর্মার মধ্যে ফর্মা বা দিয়ে। ডায়াস। তো হুম আপনার হুম যদি হুম। ফর্মা বা ডায়াস রেডি করা থাকে, ঢালবেন আর রেডি করবেন, ঢালবেন আর রেডি করবেন। তার মানে এখন আর শিল্পীর দরকার হচ্ছে না, এমনি রেডি হয়ে যাচ্ছে, তাই না? এমনি রেডি হয়ে যাচ্ছে। জি স্যার। তার মানে শিল্পীরা কিন্তু ধীরে ধীরে কি পারিশ্রমিক পাচ্ছে না, কারণ খুব কম পারিশ্রমিক পায় শিল্পীর, কিন্তু মূল্যায়ন এই বাংলাদেশে কদর নাই কমে ভাই। যাচ্ছে স্যার। ওই সবাই তো আর ওই পিকাসো হয় না। পিকাসোকে চিনেন? হ্যাঁ স্যার, পৃথিবীর বিখ্যাত আর্টিস্ট। হ্যাঁ, তো সবাই পিকাসো হয় না, সবাই আবার জয়নুল আবেদিনও হয় না। তাই তাদের না। ওই শিল্পকর্মের মূল্যায়ন হয় না ভাই। কারো আবার বিলিয়ন ডলার মিলিয়ন ডলারের সেল হচ্ছে, কারো আবার কিন্তু ভাই 1,000 টাকাতেও পাওয়া যাচ্ছে না, তাই না? জি স্যার। তো এই অবস্থার কারণে শিল্পী মুখ ফিরে নিচ্ছে, এবং আপনাদের নতুন জেনারেশন কেউ কিন্তু এই পেশায় আসছে না। বাপদাদা করে গেছে, ছেলে আর এগুলা করছে না। তখন এই যে করছে না। এই বিকল্প হিসেবে প্রযুক্তির সাথে তাল মিলে ফর্মা চলে আসছে, ডায়াস, তাই না? জি স্যার। তাহলে ফর্মা যদি একটা আপনার সংগ্রহে থাকে, তাহলে এই মূর্তিটা কিন্তু আপনিও তৈরি করতে পারবেন, যদি আপনার সামান্য জ্ঞান থাকে। পারবেন কিনা? জি স্যার। তা আমরা এই ফর্মা ভাই তৈরি করছি স্ট্রাকচার। এখন এর মধ্যে আপনি কি করবেন? ফর্মাটা রেডি হয়ে গেল, ফর্মা মানে খালি ফরম্যাট। ঢালবো স্যার।
ফরম্যাট জি রেডি স্যার, হওয়ার ফরম্যাট। পরে যতগুলো প্রশ্ন আসবে এই ফরম্যাটের মধ্যে ঢালবেন আর রেডি করবেন, ঢালবেন আর রেডি করবেন। তাই আগে ফরম্যাটটা ভালোভাবে তৈরি করি ভাই। ফরম্যাটে যদি কোনো জি জায়গায় স্যার। ত্রুটি থাকে, হাত একটা ছোট একটা বড়, তাহলেই কিন্তু মূর্তিতেও হাত ছোট বড় হয়ে যাবে। হ্যাঁ, ছোট বড় হয়ে যাবে। মা জি স্যার। দুর্গার কয়টা হাত? পাঁচ 10টা পাঁচ হাত স্যার। 10টা না 12টা? 10টা। 10টা। তাহলে যদি এক পাশে 5টা আর আরেক পাশে যদি 4টা হয়ে যায়, তাহলে 9টা হাত হয়ে যাবে, ডিফেক্ট হয়ে যাবে জি না? স্যার। তার মানে আপনি আগে ফর্মাটটা ভালোভাবে বুঝেন, বাদ জি বাকি স্যার। পরে বুঝবো। আমি কি বোঝাতে সক্ষম হয়েছি? আপনার অবশ্যই, কর্ম দিয়ে অবশ্যই স্যার, বোঝানোর অবশ্যই, চেষ্টা অবশ্যই। করলাম। আমি কি এই অবশ্যই স্যার, এই অবশ্যই। আমি কি এই উদাহরণ দিয়ে কোনো ভুল ত্রুটি করলাম না না, না, অন্যায় না, না, করলাম না, বলেন? কখনোই না স্যার। ওই যে একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু ইয়া হয়ে গেছে এখন, কি বলে, ভাইরাল, রাগ করলা এরকম। তো রাগ রাগ করলেন নাকি? করলি, রাগ করলা। রাগ করলেন নাকি আপনারা? এই ধরনের উদাহরণ না দিলে স্যার, আমার আমার ভিডিও দেখে কেউ কেউ আবার রাগ করে। হ্যাঁ, না স্যার, আমি উদাহরণ আজে বাজে মস্তিষ্ককে কথা তো বলি এরকম সমৃদ্ধ মনে করে করে, স্যার। কিন্তু আমি মনে করি যে এটা আপনার শেখার জন্য জরুরি। আমি যে অবশ্যই স্যার। ল্যাঙ্গুয়েজ ইউজ করে আপনাকে শেখাতে পারবো, আমি সেই ল্যাঙ্গুয়েজ ইউজ করব। যদি এই ল্যাঙ্গুয়েজ কাউকে হার্ট করে, আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিন্তু আমি অশ্লীল শব্দ আসলে ব্যবহার করি না। তবে যদি রেপ কেস সম্পর্কে বোঝাতে হয়, ধর্ষণ শব্দটা আমাকে মুখে উচ্চারণ করতেই হবে, তাই না? জি স্যার। আইনে শেখার জন্য আমরা সবাই অ্যাডাল্ট, অতএব আমরা এগুলো সবই জানি, এগুলো দরকার হতে পারে, কিন্তু সেটা অশালীন কোনো কিছু নয়। অশালীন আশা কোনো করি কিছু নয় বুঝতে স্যার। জি পেরেছেন। স্যার। জি স্যার, অবশ্যই। আমার কাছে প্রশ্ন করলে ভাই বোঝানোর ভাষা আমার কাছে আছে, অটোমেটিক চলে আসে, এবং এই ল্যাঙ্গুয়েজ কোথাও আমি ব্যবহার করিনি। কিন্তু এইভাবে যদি কোনো গাইডে উদাহরণ দেওয়া হয়, আরো বুঝতে সমস্যা মানে সুবিধা হবে, হবে কিনা বলেন? তো এটা একটা মানে অটোমেটিক ভাবে চলে আসে আমার মধ্যে। আমার আপনার নাম থেকে যেহেতু সাহা শব্দটা আছে, সেহেতু আমার সেটা মনে হয়েছে, তাই আপনাকে আমি সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, এরপরে আমরা কিন্তু বডি পড়ছি, মানে বিবরণ, এবং বডি প্রতিটা মামলার কিন্তু ইউনিক হবে, তাই না? কারো চিকন বডি, কারো মোটা বডি, কারো 6 প্যাক, কারো 8 প্যাক হবে, তাই না? জি কামরুজ্জামান যেমন ভাই, জি মামলার স্যার। মামলার প্রকৃতি অনুসারে এক একজনের বডি সাইজ এক এক রকম হবে, তেমনি মামলাতেও তাই। মামলার কারণ, আদালতের এখতিয়ার ও কোর্ট ফি সংক্রান্ত বর্ণনা থাকতে হবে। তাহলে কি কি থাকবে 4 নম্বর পয়েন্টে সেটা দিচ্ছি আমি। আচ্ছা, এক ভাই বলে ভাই পয়েন্ট দিব কিনা? আনোয়ার ভাই পয়েন্ট দিলে দেখেন কোন পয়েন্ট কততে থাকবে, এটা আপনার বুঝতে সুবিধা হচ্ছে, এবং আপনার পরীক্ষায় লিখতে সুবিধা হবে। পরীক্ষায় পয়েন্ট আউট দিলে পড়তে সুবিধায় নম্বর বেশি আসে, এটা তো সবাই জানেন যে পয়েন্ট আকারে লিখবা, এটা বলে দেয় হাই স্কুল কলেজের টিচার। জি স্যার। তো চার, চারে উক্ত রূপে গত 1 ফেব্রুয়ারি 2026 কোথায় পেলাম? এই যে এখানে বর্ণনা দিয়েছি, প্রশ্নেও এই কথাটা থাকবে, তাই না? তা প্রশ্নে যে তারিখ থাকে সেই তারিখই দিবেন, আর তারিখ না থাকলে তারিখ বানাই দিবেন একটা কমন সেন্স দিয়ে। তারিখে বাদীর অত্র মোকদ্দমাটি দায়ের করার কারণ বা কজ অফ অ্যাকশন উদ্ভব হয়ে অদ্যতক বিদ্যমান আছে। আপনি অদ্যতক মানে আজ পর্যন্ত বা এখন পর্যন্ত, উদ্ভব মানে সৃষ্টি হয়ে বা জন্মে, মানে মামলা করার কারণ সৃষ্টি হলে বা এখন পর্যন্ত বিদ্যমান আছে, এর অর্থ কি? তামাদির মেয়াদ বাড়িত হয়নি, এটা আমি এখানে দিয়ে দিলাম। তাহলে কজ অফ অ্যাকশন কিসের সাথে নির্ভর? তামাদি আইনের সাথে নির্ভর, তাই না? জি তামাদি আইনের 183টা অনুচ্ছেদে প্রথম কলামে কি আছে? বিষয়। দ্বিতীয় কলামে কি আছে? কজ অফ অ্যাকশন সৃষ্টি হয় কখন, কখন থেকে তামাদি গণনা শুরু হয়, এবং তৃতীয় কলামে আছে তামাদির মেয়াদ। তার মানে কোন তারিখ থেকে শুরু হলো এবং কত দিনের মধ্যে সেটা মামলা করতে হবে। তাই 4 নম্বরে আমাকে এই তামাদির যে বাড়িতে হয়নি সেটা আমাকে ব্যাখ্যা দিতে হয়, ঠিক আছে? যে অদ্যতক বিদ্যমান আছে তার মানে কি তামাদিতে বাড়িতে হয়নি, এটা ইনডিরেক্টলি বলা, তাই না? জি তার মানে তামাদি আইনের 3 ধারাকে আমরা কি সন্তুষ্ট করলাম, যেন খারিজ না হয় ডিরেক্ট। অত্র আদালতের মোকদ্দমাটি বিচার করার স্থানীয় আর্থিক এখতিয়ার, হ্যাঁ, উভয় আছে। তাহলে এই স্থানীয় এখতিয়ার মানে টেরিটোরিয়াল জুরিডিকশন, মানে এই সম্পত্তিটা দুর্গাপুর এলাকার, তাই আমি দুর্গাপুর কোর্টে করছি, সিভিল কোর্টে, এই থানার আন্ডারে, এই উপজেলার কোর্টের আন্ডারে। আর্থিক এখতিয়ার, আর্থিক এখতিয়ার আবার কি? এখানে আমি কোর্টের নাম কি লিখেছি ভাই? সিভিল জজ। এই সিভিল জজে কত লাখ জি টাকা পর্যন্ত মামলা করা যায়? 15 লাখ। তাহলে এই মামলাটা 10 লাখ, তাহলে সিভিল জজই তো হবে নাকি? জি জি স্যার। আচ্ছা, এখানে যদি আমি 20 লাখ লিখতাম, তাহলে এখানে আমাকে কি জজ লিখতে হতো ভাই? সিনিয়র সিভিল জাজ। সিনিয়র সিভিল জজ। আবারও সিনিয়র বলছি, সিনিয়র। এখানে 15 লাখ প্লাস যদি হয়ে যায় ভাই, এখানে সিনিয়র সিভিল জজ লিখবেন। বোন, বোনদেরকেও বলছি, আঙ্কেলদেরকেও বলছি। এখন আপনি এখানে সিভিল জজ লিখলেন আর এখানে তাইদাদ বানিয়ে লিখলেন কত? 15 লাখ। আপনার ফরম্যাটে ভুল হয়ে গেল, নম্বর 2 নম্বর মাইনাস।
শুধু এতটুকু ভুলের আচ্ছা কারণে। আচ্ছা, এটা তো খুব মুশকিল, খুব মুশকিল কি, সাবধানতা আপনি থাকবে। জানেন না, আর্থিক না এখতিয়ার জানেন সেটা না, বলছি স্যার। এমসিকিউ আপনাদেরকে শেখায়নি, দেওয়ানি আদালতে আইনের 18, 19, 20 ধারা ভালোভাবে শেখায়নি 2-3 বার, ফাইনাল না টেস্ট নোটে সেটা ঠিক আছে, শেখালাম না। না মানে তাহলে তাইদাদ বা ডেট যদি নিজেরা বানিয়ে লিখতে হয়, যদি প্রশ্নে উল্লেখ না থাকে, তাহলে তো খুব সাবধানতার সাথে লিখতে হবে, সেটাই হ্যাঁ, বলছি। এখন আপনার ছেলে সন্তান না মেয়ে সন্তান আছে বলেন? আমার মেয়ে স্যার। এখন মেয়ে সন্তান নাম রহিমা না রেখে যদি রহিম রাখেন হাস্যকর হবে না? জি স্যার। তাহলে বেসিক নলেজ নাই বলবে, মানে আদালতের স্থানীয় আর্থিক এখতিয়ার সম্পর্কে জ্ঞান নাই, তাহলে নম্বর কম দিবে না? আপনি অনেক লিখেছেন, 2-3 পাতা স্যার। লিখছেন, কিন্তু এই গোড়ায় গলত করে রাখছেন। মানে কি করেছেন, এক একটা চোখ এখানে দিয়েছেন, একটা চোখ কপালে দিয়েছেন, তাহলে তো সেটা দেখতে রাক্ষসের মতো লাগবে ভাই। তো এখন তো আপনি, আপনাকে বললো যে আপনি একটা কি সুর, সুর মানে কি, হিন্দুদের হিন্দুদের ভাষায় সুর মানে কি দেবতা, আর অসুর মানে কি ভিলেন, তাই না? আপনাকে হিরো বললো, ভিলেন দিয়ে দিলেন। তো এরকম ভুল ত্রুটি করা যাবে না, এগুলো খুব বেসিক্স। আমি বেসিক ফরম্যাট শিখাচ্ছি ভাই, এটা মাথায় ঢোকাই নেন। স্ট্রাকচার দাঁড় করালে, আপনি স্ট্রাকচার বুঝলে কিন্তু একটা বিল্ডিং 7 তলা তুলবেন তত্তর করে, কি কলাম শুধু কলাম আর ছাদ, কলাম আর ছাদ উঠে যায় 7 তলা পর্যন্ত, তারপর পরে গেঁথে ফেলে দ্রুত। কারণ ছাদ এবং কলাম আপনাকে সময় নিয়ে করতে হবে। প্রতি মাসে একটা করে ফ্লোর সর্বোচ্চ, তার বেশি না। এক 1-1.5 মাসে একটা করে ফ্লোর উঠে, কিন্তু আপনি ইট দ্রুত গাঁথতে পারবেন ফ্লোর রেডি হয়ে গেলে। হ্যাঁ, দ্রুত করতে পারবেন। তার মানে ফরম্যাট বুঝলে আপনি রিয়েল প্রশ্ন আপনার কোনো ব্যাপারই হবে না, কারণ একটা a+b² শিখলে আপনি 10টা 20টা অঙ্ক করে ফেলতে পারবেন, পারবেন না? জি স্যার। তো এটা সূত্র আগে শেখেন। নালিশি সম্পত্তির মূল্যমানের আনুপাতিক কোড ফির, সরি এখানে হ্যাঁ আনুপাতিক, আনুপাতিক মানে অনুপাত অনুসারে, মানে বেশি মূল্যের মামলা বেশি কোড ফি দিতে হবে। এখানে অ্যাড ভ্যালোরাম শব্দের অর্থ 2% দিতে হয়। হ্যাঁ, অ্যাড ভ্যালোরাম মানে 2%। হ্যাঁ, আর এখানে অ্যাড ভ্যালুর মানে মূল্যের অনুপাতে, অ্যাকর্ডিং টু দা ভ্যালু অফ দা মানে প্রপার্টি, হ্যাঁ ডিসপিউটেড প্রপার্টি। তো ডিসপিউটেড প্রপার্টি এটা অ্যাড ভ্যালুরাম, এটা আমি শিখাইনি ভাই, এমসিকিউ ফাউন্ডেশন এর অর্থগুলো নাই। জি জি, জি স্যার। তো এই 8 ধারায় মামলা হলে পুরোটাই দিতে হয়, আর 9 ধারায় হলে অর্ধেক দিতে হয়। দাখিল পূর্ব কত মোকদ্দমাতে দায়ের করা হয়েছে, মানে স্যার কোর্ট ফি দিয়েছি, স্যার কোর্ট ফি দিয়েছি, তাই কি অর্ডার কত, রুল 11, মামলা খারিজ করেন না, কোর্ট ফি কম দিলে খারিজ করে দেয় না ডিরেক্ট। কত অর্ডারে জি। আছে? রুল 11, 7/11 রুল 11। জি রুল 11। ভুলে গেছেন? না দেখে স্যার। নেবেন, ক্লাস শেষে দেখে নেবেন। তার মানে আপনাকে সেখানে বলে দিয়েছে কোর্ট ফি কম দেওয়া যাবে না, তাই কোর্ট ফি যে দিয়েছি সেটা কোর্টকে স্মরণ করে দিলাম, যেন আমার ওই 11 বিধি অনুসারে কি খারিজ না হয়, তাই না? জি স্যার। এরপরে লাস্টে কি, লাস্টে নিব প্রতিকার, সর্বশেষে কি নিব? প্রতিকার। প্রতিকার। প্রতিকার মানে কি, কি কি চাচ্ছি? অতএব বাদীপক্ষের বিনীত নিবেদন এই যে শেষে আমরা বলি না, অতএব বিনীত নিবেদন এই যে স্যার, উপরোক্ত কারণে আমাকে 3 দিনের অগ্রিম ছুটি দানে মর্জি হয়, লিখি না আমরা দরখাস্তে? জি স্যার। জি এটাই হচ্ছে সেই অংশ, প্রার্থনা বা প্রেয়ার অংশ। উপরোক্ত বিষয়াদি বিবেচনা পূর্বক ন্যায় বিচারের স্বার্থে, মানে উপরে যা যা লিখেছে সেগুলো একটু দেখেন, কনসিডার করেন ইওর অনার। এবং ন্যায় বিচারের স্বার্থে বাদীর অনুকূলে, অনুকূলে মানে কি, বাদীর পক্ষে, পক্ষে। পক্ষে পক্ষে। হ্যাঁ পক্ষে ডিক্রি প্রদান করে নালিশি সম্পত্তিতে বাদীর দখল পুনরুদ্ধার পূর্বক তা বাদীকে অর্পণ করতে। তার মানে এটা হচ্ছে ক নম্বরে মেন পেয়ার, প্রধান প্রতিকার প্রার্থনাটা প্রার্থনা। থাকবে, প্রধান মেন। প্রতিকারটা এখানেই থাকবে, ঠিক আছে? জি মোকদ্দমার যাবতীয় খরচা সহ বাদীর অনুকূলে এবং বিবাদীর প্রতিকূলে ডিক্রি দিতে। তার মানে এখানে খরচাটা আমি ডিরেক্ট বলবো। তারপরে আচ্ছা, এই যে ক নম্বর যেটা যেটা গ্রিন হাইলাইট করলাম, এটা সকল মামলার কিন্তু ভাষা ভিন্ন ভিন্ন হবে। যেমন মামলা যদি আমি দলিল সংশোধনের মামলা হয়, এখানে আমাকে দলিল সংশোধনের কথাই লিখতে হবে, তাই না? এখন জি আপনি, আপনার মিসেস বলেছে বাজার থেকে 5 কেজি আলু নিয়ে আসো, আপনি আলুর পরিবর্তে যদি পটল নিয়ে আসেন, তাহলে কি বকা খেতে হবে না? জি স্যার। তাহলে মিসেস মনে করেন মাছ কুটে রাখছেন বা গরুর মাংস রেডি করে রাখছেন, আলু দিয়ে রান্না করবেন, এখন সেখানে পটল ব্যবহার করলে তো মন মতন তরকারি হবে না, হবে কি?
সেটাই স্যার। জি না এক স্যার। কথায় আপনি হোটেলে গিয়ে চাইলেন হচ্ছে রুই মাছ, আপনাকে দিয়ে দিল অন্য একটা মাছ, তেলাপিয়া মাছ, আপনি খেপে যাবেন না? জি জি। তো এটা হচ্ছে বিষয়, আপনার মামলাতে যেটা চাইতে হবে সেটাই চাইতে হবে, হ্যাঁ, মানে যেটা সমস্যা সেটারই সমাধান চাইতে হবে। তাই এখানে প্রতিটা মামলার জন্য এই প্রার্থনার কটা আলাদা আলাদা হবে, কিন্তু এখন যেটা আমি হাইলাইট করব, মোকদ্দমার যাবতীয় খরচা সহ বাদীর অনুকূলে এবং বিবাদীর প্রতিকূলে ডিক্রি দিতে, এবং এই যে খতে যা লিখেছি এবং পর্যন্ত সেম, মানে এটা হচ্ছে মুখস্থ করে নেন, সব জায়গাতে সেম জিনিসই কপি পেস্ট, এটার পরিবর্তন নাই, সকল মামলায় একই কথা। আবার আরো কি, গ নম্বরটাও সেম, আইন ও ইকুইটি মতে বাদী আরো যে সকল প্রতিকার পেতে হকদার সে মর্মে ডিক্রি দিতে বিজ্ঞ আদালতের সদয় মর্জি হয়। আপনি চাকরি করবেন, বেতন তো পাবেনই, তো ক নম্বর হচ্ছে বেতন, আর খ আর গ হচ্ছে এগুলো কি বিভিন্ন ভাতা। তো ভাতা আপনি যদি পান অতিরিক্ত, সমস্যা আছে কি বোনাস পেলে? না জি স্যার, না আরো স্যার। সুবিধা। আদালতকে বললাম আসলটা দেন ইওর অনার, যদি সম্ভব হয় কিছু বোনাসও দিয়েন। এই বিবাদী আমাকে কষ্ট করাইলো, কোর্ট ফি খরচ করে মামলা করালো, এই কোর্ট ফির খরচটা বিবাদী থেকে আমাকে তুলে দেন। অথবা আর যে যে আমাকে কি দেওয়া দরকার, প্রতিকার দরকার দিবেন। অনেক সময় কিন্তু এসআর অ্যাক্টের মামলায় ক্ষতিপূরণ দাবি করা না হলে মামলা ব্যর্থ করে। আপনি চুক্তি প্রবলের মামলা করলেন এই ফরম্যাটে আরজি, কিন্তু আপনি কি চাইলেন না, প্রার্থনায় ক্ষতিপূরণ ক্ষতিপূরণ। চাইলেন না। আপনি এখানে যদি কথাটা লিখেন, শেষে আদালতকে বলতে পারবেন আপনাকে ডিক্রি দেওয়া না হলেও স্যার অন্তত ক্ষতিপূরণটা দিবেন, প্রার্থনার গতে উল্লেখ করেছি স্যার, আর যে প্রতিকার পেতে ইচ্ছুক আইন ও ইকুইটি ভেবে স্যার অন্তত প্রতিকারটা দেন আমাকে। প্রবলের ডিক্রি না দেন, কিন্তু আমার যে 5 লাখ টাকা ক্ষতি হলো এই টাকাটা দিতে বলেন, তার মানে এটা কি একটা ব্যাকআপ প্ল্যান, ঠিক আছে? জি স্যার। এবং এটা আমার রিয়াল কেস থেকে তুলে দেওয়া, শুধু কিছুটা পরিবর্তন করেছে, এবং এইটাকে রিয়েল ভার্সন থেকে কপি পেস্ট করে সেটাকে কিছুটা মডিফাই করে এক্সাম ভার্সনে নিয়ে আসছি। কারণ একটা আরজি 7-8 পাতা, 10 পাতা, 15 পাতা, 20 পাতা পর্যন্ত হয়, কিন্তু এখানে আমাকে 2-3 পাতাতে শেষ করতে হবে, তাই না? তাও এখানে আমি ছোট জি করে স্যার। লিখেছি, আমার ড্রাফটিং ছোটই আছে, বেশি লিখতে হবে না, কিন্তু মিসকেস, রিভিশন এবং আপিল এগুলো একটু বড় হবে, এবং নিশ্চয়ই নম্বরও বেশি দিবে আপিল লিখতে বললে। জি স্যার। তো সেগুলো কি করে লিখবেন, যখন রিয়েল ড্রাফটিং প্র্যাকটিস করব, তখন আমি বলবো যে এখানে সিমেন্টের পরিমাণ কতটুকু দিবেন, পানি কতটুকু দিবেন, ঠিক আছে? জি স্যার। তো সেটা আমরা পরে রিয়েল ড্রাফটিং প্র্যাকটিসের সময়, এত বড় সারি লিখবো কি করে এই ভয় পাওয়ার কিছু নেই, বা এত ছোট লিখলে হবে কিনা, তো সেগুলো সেখানে আলোচনা করব, ঠিক আছে? যখন যেটা আলোচনা করব সেই রিলেটেড প্রশ্ন করবেন, আমারও সময় বাঁচবে, আপনারও সময় বাঁচবে, এবং একটা প্রসিডিউরের মধ্যে দিয়ে যাব, ঠিক আছে? ওই যে খাবার খেতে বসে আগেই অ্যাডভান্স কোনো কিছু চাইলে কিন্তু আশেপাশের মানুষ আপনার দিকে তাকাবে আর ভাববে সে একটা তো ইডিয়ট, সেটা বলবে না? জি মানে স্যার। কমন সেন্স নাই। 100 জন লোক বসে খাবার খাচ্ছি, এখন বলছে আমাকে পান দেন, হ্যাঁ, পান তো ভাই খাবার শেষে দিতে হবে, আপনি ভাত খেতে খেতে পান কি করবেন, তাই না? জি স্যার। আনুষঙ্গিক অংশ বা যেটা প্রয়োজন হলে, প্রয়োজন হলে শব্দটার অর্থ কি? প্রয়োজন হলে যদি শব্দটার অর্থ কি? দরকার। ইফ মানে ইফ নিডেড এর অর্থ কি, মানে যদি লাগে দিবেন, না না লাগতে পারে কি, সম্পত্তির তফসিল, যদি সম্পত্তি রিলেটেড মামলা হয় তাহলে সম্পত্তির তফসিল দিতে হবে, আর জমি রিলেটেড মামলা না হলে সম্পত্তির তফসিল কোত্থেকে পাবেন আপনি, তাই না? স্যার। চৌহদ্দি, চৌহদ্দি মানে এই জমির চারিদিকে কি কি আছে সেটা, এবং সত্যপাঠ, সত্যপাঠের ইংরেজি কি? ভেরিফিকেশন। পয়েন্ট টু বি নোটেড, বাজারের নামি দামি গাইডে সত্যপাঠও দিয়েছে, আবার হলফনামা বা এফিডেভিটও দিয়েছে, হলফনামা যেটা সেটা এফিডেভিট। তো এই যে 25 সালে যে অ্যামেন্ডমেন্ট হলো, যে দ্য প্লেন্ট, দ্য ফ্যাক্ট অফ দ্য প্লেন্ট, হ্যাঁ, শ্যাল বি প্রুভড বাই এফিডেভিট, এরকম একটা অ্যামেন্ডমেন্ট হয়নি সিপিসির 26 ধারায়? জি, 26-এর 2-এ। জি স্যার। তো এটা যেহেতু 26-এ কি বলা হয়েছে, তো যেটা আমরা আলোচনা করছিলাম, যে ফুটে আনুষঙ্গিক অংশের মধ্যে সম্পত্তির তফসিল, চৌহদ্দি এবং সত্যপাঠ দিতে হবে, সত্যপাঠের ইংরেজি হচ্ছে ভেরিফিকেশন। কিন্তু
বাজারে কিছু খুবই পপুলার গাইডে সত্যপাঠের সাথে আবার কি এফিডেভিট বা হলফনামা ব্যবহার করতে বলছে। তার মানে এখানে সত্যপাঠের নিচে আরেকটা পয়েন্ট দিয়ে এখানে হলফনামা দিতে বলছে, কিন্তু আমি দাবি করছি আমি সিভিল প্র্যাকটিস করি, এখানে সত্যপাঠই লাগবে। সত্যপাঠ বানানটা ঠিক করে নেবেন, এই আকার হয়ে গেছে, হ্যাঁ সত্যপাঠ। তো সত্যপাঠই দিতে হবে, এখানে এফিডেভিট বা হলফনামা বা ঘোষণাপত্র লাগবে না, আরজিতে লাগবে না। কিন্তু তারা কেন দিচ্ছে? রিসেন্ট অ্যামেন্ডমেন্টে 26 ধারায় বলা হয়েছে ইন এভরি প্লেন্ট ইন এভরি ইন প্লেন্ট এভরি ফ্যাক্টস শ্যাল বি প্রুভড বাই এফিডেভিট, এই ধরনের একটা কথা আছে, তাই না? শ্যাল বি প্রুভড বাই এফিডেভিট মানে প্রতিটা আর্জির যে বিষয়বস্তু সেটা এফিডেভিটের মাধ্যমে প্রমাণ করা যাবে, এটা 26 ধারায় আছে। এটার এটাকে তারা বেস করে আর্জির মধ্যে এফিডেভিট প্রবেশ করাচ্ছে, অর্থাৎ প্রমাণের কথা বলেনি, আর্জির বিষয়বস্তু প্রমাণের কথা বলেছে, তাই না? জি জি। তা মামলা ফাইলিং করলে কি মামলা প্রমাণ হয়ে যায়? ফাইলিং এর সময় মামলা কি প্রমাণ হয়? না না স্যার, প্রমাণ তো মামলা হয় শেষের প্রমাণ হয় দিকে কখন? সত্যি। সাক্ষীর সময় মামলা প্রমাণ হয় না? তাহলে আমি জি এফিডেভিটটা দিব কখন? ফাইলিং এর সময় দেবো না সাক্ষীর সময় দিব জবানবন্দিটা? ওই সাক্ষীর সময় স্যার। তো যখন আগে মৌখিকভাবে জবানবন্দি হতো, এই আইন অ্যামেন্ডমেন্ট হওয়ার পরে এখন আমি লিখিতভাবে জবানবন্দি দাখিল করব। ফাইলিং এর সময় কখনো এফিডেভিট দেওয়া লাগে না। আমি এই অ্যামেন্ডমেন্টের পরে অসংখ্য ফাইলিং করলাম, একটাও এফিডেভিট দিইনি। এবং একটা আদালতে যে একটা সেরেস্তাদার আমাকে বললো, স্যার আপনি এফিডেভিট দেননি যে? আমি বললাম এফিডেভিট চেয়েছে কি আপনার জজ সাহেব, সিভিল জাজ? ওনাকে জিজ্ঞাসা করবেন, যদি এফিডেভিট দেওয়া জরুরি হয় তাহলে আমি দিব, আর যদি না হয় তাহলে আপনি আমার মামলাটা সরাসরি রিসিভ না করে অ্যাডমিশন হিয়ারিং এ দেন, আমি স্যারের সাথে কথা বলবো এই হিয়ারিং এ যে যে স্যার আমার এই মামলায় এফিডেভিট জরুরি কিনা, তাহলে এটা খোলাসা হবে। তো বললো ঠিক আছে, স্যার আমাদেরকে তো বলেনি, কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে এফিডেভিট লাগবে, কিছু আইনজীবী এফিডেভিট দিবে। তো এটার অপব্যাখ্যা করে কিছু আইনজীবী এফিডেভিট দিচ্ছে ফাইলিং এর সময়, বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে 30 টাকার টাইপ ফি, একটা 12 টাকার ডেমি এবং 10 টাকার কোর্ট ফি, এবং ওই সেরেস্তাদারকে কিছু মাসোয়ারা, বুঝতে পেরেছেন? জি জি জি। এই এই খরচটা বাড়তি হচ্ছে। এবং আরেকটা ভোগান্তি হচ্ছে, এফিডেভিটের সময় একটা বাদীকে উপস্থিত থাকতে হচ্ছে সেরেস্তাদারের সামনে, কিন্তু ফাইলিং এর সময় আমি যদি আমার চেম্বারে আরজিতে সই নিয়ে নিই এবং সত্যপাঠ বা ভেরিফিকেশনে সই নিয়ে নিই লাস্ট পাতায়, তাহলে আর মামলা ফাইলিং এর সময় আমার বাদীকে আদালতে যাওয়ার দরকার নাই। তাহলে বাদীর আমি সময় কেন নষ্ট করব? আমি কি বোঝাতে পারলাম? জি এবং জি জি স্যার। ওখানে স্পষ্ট বলা আছে যে এফিডেভিটের মাধ্যমে মামলার বিষয়বস্তু প্রমাণ প্রমাণ করা যাবে। করা যাবে। ভাই প্রমাণ আমি কেন ফাইলিং এর সময় এফিডেভিট দেবো? এটা অযৌক্তিক না? কিন্তু আমি অসংখ্য জায়গায় এটা দেখাতে পারবো, বুঝতে পেরেছেন? ও জি অনেক স্যার। বইয়ে এটা করছে, কিন্তু এটা লাগে না। আমি আচ্ছা, আমরা শুধু সত্য পাঠই দেবো স্যার, আমাদের ওই এটা সত্যপাঠ দেবেন, এভিডেন্স। এবং গতবারে আমি একই স্ট্যান্ড করেছি এবং আমার স্টুডেন্ট কেউ ফেল করেনি, যারা আমার অনুসারে লিখেছে, হ্যাঁ, ফেল করেনি। এবং আমার কিছু কিছু স্টুডেন্ট আছে সুপ্রিম কোর্টের আইনজীবীর ওয়াইফ, হ্যাঁ, আইনজীবীর সন্তান, আচ্ছা। আইনজীবীর ছোট ভাই, তারাও আমার এই ফরম্যাটকে মেনে নিয়েছেন, ঠিক আছে? তাদের সাথেও কথা হয়েছে আমার, এবং জজ সাহেবের সাথেও কথা হয়েছে আমার। তো এখানে ভুল ব্যাখ্যা করে অপব্যাখ্যা করার দরকার নেই, এফিডেভিট দেওয়ার দরকার নেই। তাহলে আমরা এ যাবৎ কি শিখলাম? এটা বেসিক ফরম্যাটের মধ্যে এক, দেওয়ানি মোকদ্দমার আরজি আর সংক্রান্ত জি। ফরম্যাট, ঠিক আছে? আরজিটা কেমন হবে সেটা। এরপরে আমরা আরেকটা ফরম্যাট শিখবো, ফরম্যাট 2, দেওয়ানি মোকদ্দমার দরখাস্ত পিটিশন, দরখাস্ত বা পিটিশন। এর আগে আমরা শিখলাম আরজি বা প্লেন্ট, এখন শিখবো কি? পিটিশন। দরখাস্ত বা পিটিশন। দরখাস্ত বা পিটিশনের ফরম্যাটটা কি হবে, কি কি থাকবে, এখানেও হেডে কি থাকবে, বডিতে কি থাকবে, ফুটে কি থাকবে, এভাবে শিখিয়ে দিলে সুবিধা হবে না? জি আহ, জি জি স্যার। আজহারুল ইসলাম, মোহাম্মদ আজহারুল ইসলাম, লাইন অন করে কথা বলেন। দ্রুত আসতে হবে, 2-3 সেকেন্ডের মধ্যে আসার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। স্যার, আমার একটা কোশ্চেন ছিল যে বাদী এবং বিবাদী ওই জায়গায় লেখা আছে খ এবং খ, আমরা কি খ এবং খই লিখবো না সুনির্দিষ্ট কোনো নাম লিখবো? এটা আমরা যখন রিয়েল ড্রাফটিং প্র্যাকটিস করাবো এই শেষের দিকে আর 2-3টা ক্লাস পরে,
তখন এই প্রশ্নের আমি উত্তর দিব, সেখানে লিখাই আছে। বুঝতে পেরেছেন? জি স্যার, এটা একটা। আরেকটা কোশ্চেন হলো লাস্টে, যে সম্পত্তির তফসিল, হ্যাঁ, এই তফসিল কথাটাই লিখে রাখবো না তফসিলের সুনির্দিষ্ট বিবরণ হ্যাঁ, দিব? সেটাও পরের দিকে উত্তর দেবো, সেটা দেখতে পাবেন আপনি, এই প্রশ্ন করাই লাগবে না, আপনি নিজেই তফসিল বুঝে যাবেন। তফসিল চৌহদি সত্যপাঠ। থ্যাংক ইউ স্যার। এখানে আপনি আপনি তফসিল কখন দেওয়া লাগবে, যদি প্রশ্নের মধ্যে তফসিল উল্লেখ করা থাকে যে চট্টগ্রাম জেলার ডাবল মোরিং মৌজা অবস্থিত, যদি প্রশ্নের মধ্যে তফসিলের ইঙ্গিত দেওয়া থাকে আপনাকে তফসিল উল্লেখ করতে হবে। আর যদি প্রশ্নের মধ্যে তফসিল উল্লেখ করা না থাকে, জাস্ট তফসিল কথাটা দিয়ে নিচে ডট 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 দিয়ে দিবেন। আমার কথা ক্লিয়ার জি হলো? স্যার। এটা জি স্যার, প্রশ্নের মধ্যে থ্যাংক ইউ তথ্য স্যার। থাকলে, প্রশ্নের মধ্যে তথ্য থাকলে তফসিলের নিচে তফসিল উল্লেখ করতে হবে। প্রশ্নের মধ্যে বাদী বিবাদীর নাম থাকলে বাদী বিবাদীর নাম আমাকে উল্লেখ করতে হবে। প্রশ্নের মধ্যে বাদী বিবাদীর নাম না থাকলে আপনার জি ইচ্ছা মতো বাদী বিবাদীর নাম ক খ রহিম করিম দিয়ে দিতে পারবেন, নো প্রবলেম। তফসিল থাকলে তফসিল দিব, জি তফসিল না স্যার। থাকলে ডট ডট দিয়ে দেবো। চৌহদ্দি থাকে না সাধারণত, তফসিলের নিচে ডট ডট দিয়ে দেবো। হ্যাঁ, অথবা আপনি এটা করতে পারবেন, জি পূর্ব স্যার। ডট ডট, পশ্চিম ডট ডট, উত্তর ডট ডট, দক্ষিণ ডট ডট। ক্লিয়ার? আমার আছে, জি হ্যাঁ, স্যার। আমার নোটে আছে, সেটা দেখতে পাবেন আপনি। তবে ধন্যবাদ, আপনার জি স্যার, জানার আগ্রহকে আমি সম্মান করি। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, থ্যাংক যদি ইউ স্যার। নয়েজ না থাকে আপনি লাইনে থাকেন। আচ্ছা, তাহলে জি আমরা স্যার, আরজিতে থ্যাংক কি ইউ কি স্যার। থাকবে বেসিক্যালি সেটা দেখলাম। এবার মানে আমরা মনে করেন খিচুড়ি রান্না শিখলাম, এবার আমরা পায়েস রান্না করা শিখবো। ঠিক আছে, পায়েস রান্না করতে হবে, কি কি লাগবে, জি কি কি স্যার। ডিফারেন্ট সেটা দেখবো। আচ্ছা, খিচুড়ির মধ্যে কি চিনি দিতে হবে? জি না স্যার। এখন এখন খিচুড়িকে আমরা আরজির সাথে তুলনা করছি, আর চিনিকে এভিডেভিটের সাথে তুলনা করি, ওকে? তো খিচুড়িতে কিন্তু জি চিনি স্যার। দেওয়ার দরকার নেই, এভিডেভিট দরকার নাই। আমরা এই পায়েসের মধ্যে চিনি দিব। এই যে হলফনামা বা এভিডেভিট জি দিব স্যার। কোথায়? পায়েসের মধ্যে ভাই, ঠিক আছে, এখানে দিতে হবে। আর এখানে সত্যপাঠ লাগে না। জি স্যার। এটারও ব্যাখ্যা আমি দিয়ে দিব, একটু পরে দিচ্ছি, আসি সিরিয়ালে। জি স্যার। আমার শ্বশুর 40 বছর সিভিল প্র্যাকটিস করেছেন, বুঝতে পেরেছেন? রাত জেগে 2টা 3টা পর্যন্ত তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। বয়স কম হতে পারে কিন্তু যথেষ্ট সিভিল বুঝি আমি, হ্যাঁ। জি স্যার, আলহামদুলিল্লাহ, আমরা লাকি যে আপনার কাছ থেকে শিখতে পারতেছি। আচ্ছা, হেডে কি আছে? প্রধান অংশ হেডে আ- আবশ্যকীয় উপাদান অবশ্যই দিতে হবে, আদালতের নাম, থানা, জেলা। নমুনাতে আমি বিজ্ঞ সিভিল জজ আদালত, তাহলে আদালতের নাম বিজ্ঞ মানে একটু সম্মান দিলাম, থানা দুর্গাপুর, জেলা রাজশাহী। ঠিক আছে, মোকদ্দমা নং 5, এই যে স্ল্যাশ বা অবলিক 2025, মানে 2025 সালের 5 নম্বর মোকদ্দমা। অপ্র মানে সিভিল মামলা, হ্যাঁ, অন্য প্রকার মামলা। এখানে মামলা নাম্বার কেন দিলাম? কারণ কোনো এক্সিস্টিং মামলার অধীনে আমি কি করছি, যে মামলা আগে ফাইলিং হয়েছে, দরখাস্ত দিচ্ছি, তার মানে মামলা নাম্বার তো আগে পড়ে গেছে, তাই এখানে মামলা নাম্বার দিতে হবে। দুই জি জি নম্বরে মামলা নম্বর ও প্রকৃতি, মামলা নম্বর দিলাম, প্রকৃতি দিলাম। তাহলে প্রকৃতি বলছে যে অপ্র, এটা প্রকৃতি। পক্ষদের নাম, তার মানে বাদী, দরখাস্তকারী হিসাবে এখানে দরখাস্ত করছে বনাম বিবাদী বা প্রতিপক্ষ। ইনকেস যদি প্রতিপক্ষ দরখাস্তকারী হয়, মানে জি যেহেতু দরখাস্ত করছি তাই এখানে দরখাস্তকারী, এর বিপরীতে প্রতিপক্ষ থাকবে। এখন যদি মনে করেন বিবাদী তো দরখাস্ত করতে পারে আদালতে, পারে না? জি 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 তখন এই পাশে দরখাস্তকারীর ব্র্যাকেটে লেখা থাকবে বিবাদী, আর এই পাশে প্রতিপক্ষ হয়ে যাবে বাদী। ক্লিয়ার হলো বিষয়টা? জি জি মানে যিনি দরখাস্ত করবেন উনি প্রথমে থাকবেন। হ্যাঁ, যিনি দরখাস্ত করবেন তিনি বাম পাশে দরখাস্তকারী হিসেবে থাকবেন। যদি বাদী দরখাস্ত ঠিক করে আছে। ব্র্যাকেটে বাদী, বিবাদী দরখাস্ত করলে ব্র্যাকেটে বিবাদী। ওকে, জি স্যার। এবার আমাকে বিষয় উল্লেখ করতে হবে, এবং প্রতিটা দরখাস্তে অবশ্যই আপনাকে আইন উল্লেখ করতে হবে, ধারা বিধান সহ। ঠিক আছে, আচ্ছা। বিষয় দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1998 এর আদেশ 39, বিধি 1 ও 2 এর ধারা এবং ধারা 151 মতে অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা। আচ্ছা, আছে আমার 39-এর 1-2-এ, এখানে আমি টেম্পোরারি ইনজাংশন চাচ্ছি। 151 ধারা কেন দিচ্ছি? 151 ধারা দেওয়ার অর্থ, স্যার আপনার তো হাত অনেক লম্বা, আপনি জি 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 চাইলেই দিতে পারবেন স্যার, মানে একটু স্যারকে কি দেওয়া, প্রশংসা করা মানে স্যারের, জি আপনার জি সহজাত আপনার ক্ষমতা সহজাত আছে। ক্ষমতায় আপনি হ্যাঁ, একটু কনসিডার করেন, সহজাত তার ক্ষমতা মানে অনুযায়ী। একশো জি জি একান্ন ধারা দেওয়াটা অপশনাল, দিলে ভালো হয়, আমি দিই, প্রতিটা বিষয়ে আমি দিই। কারণ যেখানে আদালতের বিবেচনামূলক ক্ষমতা সেখানে 151 ধারা দিতে হবে, কারণ বিবেচনার মধ্যে
সহজাত ক্ষমতা দিলে আদালতের হাতটা লম্বা হয়, আদালত একটু খুশি হয়, ইস আমার সহজাত ক্ষমতাটা মনে করে দিল লার্নেট, তাহলে লার্নেটকে কি করি, আদেশটা দিয়েই দিই। বুঝতে পেরেছেন? একেবারে বিশ্বাস করবো না, জি। বডি, পরিস্থিতি বর্ণনা ও দরখাস্তের কারণ হেতুবাদ, এইটা প্রতিটা মামলাতে আলাদা আলাদা হবে, তাই না? জি দরখাস্তকারী বাদীপক্ষে বিনীত নিবেদন এই যে, তার মানে কেন অস্থায়ী নিষেধাজ্ঞা চাচ্ছি সেটাকে আমাকে এখানে ব্যাখ্যা করতে হবে। অত্র দরখাস্তকারী বাদী বিবাদীর বিরুদ্ধে নিম্ন তফসিলভুক্ত সম্পত্তি নিয়ে সূত্রে বর্ণিত চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমাটি বিজ্ঞ আদালতে দায়ের করেছেন। মানে একটা চিরস্থায়ী নিষেধাজ্ঞা হয়েছে, যেটার আন্ডারে আবার অস্থায়ী নিষেধাজ্ঞা চাচ্ছি। আমি এই ধরনের মামলায় এটাই করি, 1 সপ্তাহের মধ্যে আবার পিটিশন দিয়ে অস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে নিই। চিরস্থায়ী নিষেধাজ্ঞা পাবো তো আমি মামলার রায় শেষে, তাই না? জি জি কিন্তু ইনস্ট্যান্ট একটা ফল দিই, তাহলে মক্কেল খুবই খুশি হয়। তো মামলা করার 1 সপ্তাহের মধ্যে আমি একটা ডিগ্রি পেয়ে গেলাম ছোটখাটো, কিন্তু সে তো বুঝছে না এটা ডিগ্রি না, এটা আদেশ, তাই না? জি জি তখন সেটা রায়ের কপি, সার্টিফাইড কপি তুলে দিলে একটা ভালো পুরস্কার সে দেয় আইনজীবীকে। এভাবে ইনকাম বাড়াতে হয়। মক্কেলকে খুশি করবেন, মক্কেল আপনাকে খুশি করবে। নালিশি সম্পত্তিভুক্ত সম্পত্তি, তফসিলভুক্ত সম্পত্তি, নালিশি মানে যেটা নিয়ে বিবাদ, বাদী ওয়ারিশ সূত্রে মালিকানা ও দখলপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন যাবত, কি বলছি দেখেন, খুবই এখানে স্পেসিফিক, আম বাগান ও আধা পাকা বাড়ি নির্মাণ করে, আধা পাকা মানে কি, উপরে টিন শেড নিচে ইটের, তাই না? জি জি ভোগ দখল করে আসছেন, তারা কিভাবে ভোগ দখল করে সেটা দেখাতে হবে। অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত মঞ্জুর হওয়ার পূর্ব শর্ত হচ্ছে যে চাচ্ছে নিষেধাজ্ঞা তার দখলে থাকতে হবে। উল্লেখিত আমবাগান বাদীর সাংসারিক ব্যয় নির্বাহের অন্যতম মাধ্যম, তার মানে সেই আমবাগানের টাকা দিয়ে কি করে চলে, প্রতি বছরে জি জি একটা ভালো অ্যামাউন্টের টাকা সেখান থেকে আসে, তার সংসার চলে। এবং সেখানে সে আধা পাকা বাড়ি নির্মাণ করে আছে। তার মানে এই বাড়ি যদি বেদখল হয়ে যায়, সে রাস্তায় চলে আসবে এবং খাওয়ার জন্য আম বাগানের থেকে যে টাকা আসে সেটাও আসবে না। তাহলে দারুণ একটা ফ্যাক্ট দিয়ে দিলাম, তাই না? জি স্যার। গত একটা তারিখ দিয়ে দিলাম, যত তারিখে একটা স্থানীয়, দেখেন রিসেন্ট তারিখ দিয়েছে, বিবাদী স্থানীয় কিছু দাঙ্গাবাজ লোকজন সাথে নিয়ে বাদীর সম্পত্তিতে অনধিকার প্রবেশের চেষ্টা করে এবং বাদীকে তফসিল বর্ণিত সম্পত্তি হতে বেদখলের হুমকি দেয়। বেদখল হয়ে গেছে কখনো বলা যাবে না। বেদখল হয়ে গেলে আপনি আর সেটা দখল চাইতে, মানে আমি দখলে আছি, আমাকে যেন আর ঝামেলা করতে না পারে, বুঝতে পেরেছেন? জি তখনই জি চাওয়া যাবে। বেদখল হয়ে গেলে সেখানে আর নিষেধাজ্ঞা চাই লাভ নাই, কিসের নিষেধাজ্ঞা, আপনি তো দখল ছাড়াই হয়ে গেছেন। বরং বিবাদী আপনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিবে তখন, বুঝতে পেরেছেন? জি জি মানে আমার দখলে আছে, বিবাদী যেন আমাকে ডিস্টার্ব না করে, এটাই হচ্ছে মূল ফ্যাক্ট। তাহলে বর্তমানে বাদী আশঙ্কা করছেন বিবাদী পক্ষ যে কোনো সময় পুনরায় পেশি শক্তির জোরে, পেশি শক্তি মানে কি, বাহুবলে, মানে সন্ত্রাসী ক্ষমতা বাহিনী নিয়ে জোর আসবে দেখানো। ক্ষমতার জোরে, তফসিল বর্ণিত নালিশি সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে বাদী রামবাগান ও বাড়ির ক্ষতি সাধন সহ সম্পত্তির প্রকৃতি পরিবর্তন করে ফেলতে পারে। সম্পত্তির প্রকৃতি পরিবর্তন মানে বাড়ি ঘর ভেঙে ফেলে তো প্রকৃতি পরিবর্তন হয়ে গেল, গাছ যদি কেটে ফেলে, বাগানের গাছও কেটে আ- ফেলতে আম পারে। আম বাগান হয়ে গেল কি ভিটা জমি, তাই না? জি তার মানে খতিয়ানের যে প্রকৃতি সেটা বাস্তবে আর নাও থাকতে পারে, যা বাদের অপূরণীয় ক্ষতির কারণ হবে। তাই কি এই ক্ষতি যেন না হয়, এই ক্ষতি হওয়ার আগে একটা নিষেধাজ্ঞা দেন, এই তো। এমতো অবস্থায় সূত্রে বর্ণিত মোকদ্দমাটি সম্পত্তি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, মানে রায় না আসা পর্যন্ত, তাহলে এটা কি হলো, টেম্পোরারি হয়ে গেল না? রায় আসলে এই টেম্পোরারি ইনজাংশন বাতিল হয়ে ডিক্রিতে পার্মানেন্ট ইনজাংশন পাবো তখন। বুঝতে পেরেছেন? জি যেমন আপনাদের কমপ্লিট নোট দিলাম, পরে এই নোট দিচ্ছি, তাই না? এরকম জি বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ হওয়া একান্ত আবশ্যক, অন্যথায় দরখাস্তকারী বাদী পক্ষের অধিকার খর্বিত হবে এবং অপূরণীয় ক্ষতি সাধিত হবে। অন্যান্য বিষয়গুলো শুনানিকালে মৌখিকভাবে উপস্থাপন করা হবে, ঠিক আছে? এই হচ্ছে বডি। এবার বডিতে বলার পর আমাকে কি করতে হবে, ফুট। ফুটে প্রার্থনা থাকবে, প্রার্থনায় কি চাইবো, এর আগে আমরা আরজিতে প্রার্থনা কিন্তু কলামে দিচ্ছি, 3টা ক খ গ ঘ পয়েন্ট, ক খ গ পয়েন্ট থাকছে, তাই না, মিনিমাম। জি আর এখানে এত আমাদের ফর্মাল করা দরকার নেই, জাস্ট দরখাস্ত যেভাবে করি। অতএব উপরোক্ত বিষয়দের বিবেচনাপূর্বক ন্যায় বিচারের স্বার্থে দরখাস্তকারী বাদী পক্ষের আনীত দরখাস্তটি মঞ্জুর করে মোকদ্দমাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিবাদীর বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দানে বিজ্ঞ আদালতের সদাই মর্জি হয়। 3 দিনের ছুটি দিতে জনাবের মর্জি হয়, এভাবে লিখি না, জি হাই জি স্কুল কলেজে লিখেছি সেটাই, ওই স্টাইলেই। বা বাধিত করিবেন, তারপর নিচে লিখি আপনার একান্ত অনুগত ছাত্র বা ছাত্রী, তাই না?
জি এখানে আনুষঙ্গিক অংশ প্রয়োজন হলে, সবসময় প্রয়োজন হয় না, সম্পত্তির তফসিল দিতে হবে যদি স্থায়ী মানে স্থাবর সম্পত্তি হয়, সোহর্দি দিতে হবে যদি স্থাবর সম্পত্তি হয়। এবার হলফনামা বা চিনি কি দিব? চিনি দিব, পায়েসে চিনি দিব, এটা পায়েস, তাহলে চিনি দিলে মিষ্টি আচ্ছা হবে, বা ক্ষীর এটা, তাই না? জি তাহলে মিষ্টি হবে। এখানে এফিডেভিট দিতে হবে। কেন এফিডেভিট দিতে হবে? কারণ এফিডেভিট দিয়ে বাদীকে আদালতে সেরেস্তাদারের কাছে দাঁড়িয়ে ওই বাদী নিজেই যে এই দরখাস্তটা উত্থাপন করছে সেটা প্রমাণের জন্য। বুঝতে পেরেছেন? জি আর এখানে সত্য পাঠ লাগবে না। ঠিক আছে, সত্য পাঠ মানে লবণ বা মরিচ। সত্য পাঠকে বলবেন মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া লাগবে খিচুড়িতে, বা মরিচ লাগবে ওখানে। আর এখানে এফিডেভিট। মনে থাকবে ভ্যারিয়েশন? জি স্যার এবার আমরা দুইটা জিনিস শিখলাম, দুইটা ফরম্যাট, দুইটা ফরম্যাটের মধ্যে মিল কোথায় অমিল কোথায় আমি একটু বোঝার চেষ্টা করি। এবার বেসিক ফরম্যাট 1 মানে আরজি, বেসিক ফরম্যাট 2 মানে পিটিশন সিভিল, এর মধ্যে মিল ও অমিল মনোযোগ সহকারে লক্ষ্য করা যায়। এই পার্থক্য যায় যিনি ধরতে পারবেন তার কাছে অনেক কিছুই খোলাসা হয়ে গেল, এবং আদালতে 2 বছর প্র্যাকটিস করার জ্ঞান আপনার এই দুইটা ফরম্যাটই আপনাকে দিয়ে দিবে। আবশ্যকীয় উপাদান: আদালতের নাম, থানা, জেলা। বেসিক ফরম্যাট 1 দেওয়ানি মোকদ্দমার আর্জিতে টিক চিহ্ন আছে মানে দেওয়া লাগবে। বেসিক ফরম্যাট 2 এ দেওয়ানি মামলার দরখাস্ত পিটিশনে এখানে টিক চিহ্ন আছে মানে এখানেও দেওয়া লাগবে। মামলার নম্বর ও প্রকৃতি: মামলার নম্বর ফাঁকা রেখে সাল দিতে হবে ও প্রকৃতি দিতে হবে। আর এখানে মামলার নম্বরও দিতে হবে, টিক চিহ্ন পুরোটাই। বোঝা যাচ্ছে এই পার্থক্যটা? জি স্যার পক্ষদের নাম বেসিক ফরম্যাট 1 মানে আর্জিতেও দিতে হবে, এখানেও দিতে হবে। এখানে পক্ষদের ঠিকানা বাস্তবে দিতে হয়, কিন্তু পিটিশনে বাস্তবে দিতে হয় না। কেন ভাই? মামলাতে তো উভয় পক্ষের নাম ঠিকানা ডিটেলস আছেই, পিটিশনে তো ওই দরখাস্তের আন্ডারেই ওই মামলার আন্ডারেই তো দরখাস্ত হচ্ছে, তাই দেওয়া লাগে না বাস্তবে। হ্যাঁ, রায়হান ভাই বলেন। আর এখানে থাকা মামলা নম্বর ফাঁকা রেখে সাল ও প্রকৃতি, কিন্তু এখানে যে থাকা, এটা কি আমরা পরীক্ষার জন্য প্রযোজ্য না পরবর্তীতে স্টাডির সময়ও এটা প্রযোজ্য? ফাঁকা রাখার বিষয়টা আর কি। এখন আমি পরীক্ষার জন্য শেখাচ্ছি, ও এখন আমি আচ্ছা আচ্ছা, ঠিক পরীক্ষার আছে জন্য স্যার, ওই শেখাচ্ছি। জন্য আর কি। পরীক্ষায় আগে বাঁচেন, তারপরে কোর্টে যে সেটা দেখবেন সিনিয়র কিভাবে লিখছে আর তখন এটা আমার। আপনি সাথে যে অ্যাডভোকেট হওয়ার পরে, পিটিশনটা স্যার। আপনি অ্যাডভোকেট হওয়ার পরে এই নোটটা কোর্টে নিয়ে যাবেন। যখন কোনো কিছু লিখবে, বাস্তব যে আদালতে দাখিল করা আর্জি এবং পিটিশনের সাথে মিলিয়ে দেখবেন যে স্যার যেটা শেখালো সেটা মিলছে কিনা। তারপরে আমাকে ফোন দিয়ে বলবেন স্যার এটা শেখালেন মিললো না, তো তখন কি কারণে মিলছে না সেটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আশা করি মিলবে। হ্যাঁ, কি তারপর বলবেন বলেন। আরেকটা স্যার, হুম ওই দেওয়ানি মোকদ্দমার দরখাস্ত পিটিশন যেটা, সেটা হুম হুম। এখানে তো আর মামলা নম্বর সাল কি থাকবে না? এটা বানাই দিতে হবে স্যার পরীক্ষায়? প্রশ্নে যদি মামলা নম্বর থাকে বানানোর সুযোগ আছে কি আপনার? না না, না থাকলে ফাঁকা থাকবে। হ্যাঁ, এগুলো তো ভাই যখন প্র্যাকটিক্যাল শেখাবো তখন। আমি তো ওই বিগত সালে আ- প্রশ্নের সমাধান দেখাবো ভাই, রুটিনে তো এই কারণে গতকালকে আমি আচ্ছা আচ্ছা, এত ঠিক সময় দিলাম। তার মানে আপনি আচ্ছা, ঠিক অ্যাডভান্স আছে। জিজ্ঞাসা করলে তো সময় নষ্ট হবে আপনারও আমারও, ক্লাস দেরি হয়ে যাবে। ঠিক আচ্ছা আছে, আচ্ছা, ঠিক আছে। বিষয় আপনি এখন আচ্ছা, ফরম্যাট বুঝেন, গতকালকে এক ভাইকে শিখালাম না, ফরম্যাট বুঝেন, তারপরে আমরা প্রকৃত জিনিস পরে হ্যাঁ হ্যাঁ, শিখছি। আগে বিল্ডিংটা দাঁড় করাই, তারপর ইট গাঁথবো, প্লাস্টার করব, ঠিক আছে, রং করব, জি স্যার। প্লাম্বিং ইলেকট্রিকের কাজগুলো পরে হবে। বিষয় বিষয়ে আইন ও ধারাসহ বাস্তবে দরকার হয় না, কিন্তু কিন্তু আপনাকে পরীক্ষার খাতায় দিতে হবে। কারণ কস্ট টাইটেলে আইন ও ধারা উল্লেখ করে দেয় কিছু কিছু প্রশ্নে। আপনি প্রশ্নের চাকা না চাক আপনি বাস্তবে লাগে না, কিন্তু আপনি মামলার যে বিষয়বস্তু, আইন ও ধারা এটা পরীক্ষার খাতায় লিখবেন। আমি লিখেছি আইন ও ধারা সহ এখানে বাস্তবেও দরকার হয়। হ্যাঁ, এই যে এখানে আইন ও ধারা সহ আপনাকে পরীক্ষার খাতাতেও লিখতে হবে এবং বাস্তবেও দরকার হয়। পিটিশন কোন আইনে, কোন ধারাতে, কোন অর্ডার, কোন বিধিতে আপনি দরখাস্ত করছেন এটা আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে। আর যে সংশোধন আপনাকে এত অর্ডার এত বিধি উল্লেখ করতে হবে, ঠিক আছে। তার মানে এটা বাস্তবেও লাগে, মামলাতেও লাগবে। আর এখানে বাস্তবে লাগে না, কিন্তু মামলাতে মানে পরীক্ষাতে লাগবে, সরি।
তাইদাদ বা মূল্যমান বা ভ্যারি মানে মূল্যমান, ভ্যালুয়েশন। মামলাতে ভ্যালুয়েশন উল্লেখ করতে হয়, পিটিশনের সময় আর ভ্যালুয়েশন উল্লেখ করা লাগে না, কারণ আদালত তো দেখতে পাচ্ছে, তার কাছে তো আর্জি আছেই, এটা কত টাকার মামলা জানে না, তাই এখানে আর দরকার নাই। বডি, বডিতে এসে আমরা উপরে কিন্তু আহ, মানে হেডার বা হেডের বিষয়বস্তু দেখলাম, এবার বডির বিষয়বস্তু দেখব। বডিতে ঘটনার বিবরণ, মামলার কারণ, এখতিয়ার ও কোর্ট ফি এই সংক্রান্ত বিবরণ দিতে হবে। আর এখানে পরিস্থিতি বর্ণনা করতে হবে, মামলার ঘটনা বর্ণনা করার দরকার নাই। কি পরিস্থিতিতে আপনি কি দরখাস্ত দিচ্ছেন সেই স্পেসিফিক পরিস্থিতি বর্ণনা করতে হবে। আপনার আর্জি সংশোধন করতে হবে, স্যার এই কারণে আমার ভুল হয়ে গেছে, দ্রুত মামলার ফাইলিং করার কারণে এই লাইনের এই বিষয়গুলোকে পরিবর্তন করে এই বিষয়বস্তু আমি যুক্ত করতে চাচ্ছি, এই সংশোধন করে এই শব্দগুলো প্রতিস্থাপন করতে চাচ্ছি। তাহলে বিশেষ পরিস্থিতিতে আমাকে এই পরিস্থিতিটা বর্ণনা করতে হবে। আবার আমার সম্পত্তিতে বিবাদী এসে ঝামেলা করছে ওর অনার, আমার শান্তিপূর্ণ দখলে বাধা সৃষ্টি করছে, তাই তাকে ইনজাংশন দিয়ে আটকে রাখেন, এই পরিস্থিতি। আবার কি হতে পারে, বিভিন্ন বিষয়ে দরখাস্ত হতে পারে, সেই পরিস্থিতি বর্ণনা করে আপনাকে দরখাস্ত নিতে হবে, ঠিক আছে। তাহলে সংশোধনের বিষয় হতে পারে, টেম্পোরারি ইনজাংশনের বিষয় হতে পারে, জারির জন্য দরখাস্ত হতে পারে, সবকিছুই। দরখাস্তের কারণ ও হেতুবাদ আপনাকে অবশ্যই ওই পয়েন্ট আকারে উল্লেখ করতে হবে। আমি ফরম্যাটে দেখালাম না, ফরম্যাট 2 তে, কামরুজ্জামান ভাই। জি 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 স্যার। এরপর আমরা চলে যাই প্রার্থনা, ফুটের অংশে। বিস্তারিত প্রার্থনা দিতে হবে, যে ক খ গ ডিক্রি দেন এই বিষয়ে, তারপরে কস্ট থাকলে কস্ট দেন, আরো আইন ইকুইটি মতে যা যা দেওয়া যাবে সবই দেন, এগুলো বাদীর ঝুলি ভরিয়ে দেন, বুঝতে পারলেন। জি আর এখানে সংক্ষিপ্ত প্রার্থনা, ওই যে অতএব দিয়ে জাস্ট ছোট একটা প্রার্থনা চাচ্ছি যে মঞ্জুর করতে মর্জি হয়, এতটুকুই সংক্ষিপ্ত প্রার্থনা। দেখেন কত ডিটেলে এই বিষয়টাকে আমি তুলে ধরেছি, বাজারে কোনো গাইডে এভাবে শেখাবে না ভাই, কোনো সিনিয়রের কাছে যে এভাবে আপনি পাবেন না, কিন্তু অনেক রিসার্চ করে বুঝে এটা করেছি আমি আপনাদের হেল্প করার জন্য। আনুষঙ্গিক অংশ মানে তফসিল, চৌহদ্দি, সত্যপাঠ, এগুলো দেওয়া লাগে। আর এখানে তফসিল, চৌহদ্দি, আর এখানে কি হলফনামা evident। হলফনামা বা এফিডেভিট, ঠিক আছে। আর এখানে সত্যপাঠ, এই পার্থক্যটুকু যেন মনে থাকে, ঠিক আছে। খিচুড়ির মধ্যে চিনি মানে দিবেন না। দরখাস্ত হলেই হলফনামা, আর হ্যাঁ, আরজি হলে সত্যপাঠ আসবে। শুধুমাত্র টাইম পিটিশনের দরখাস্ততে হলফনামা লাগবে না, সত্যপাঠও লাগবে না। টাইম পিটিশনে আচ্ছা। এফিডেভিট করার জন্য তো বাদী উপস্থিত নাই বা বিবাদী উপস্থিত নাই, তাই টাইম পিটিশনের জি দরখাস্তে হলফনামা লাগবে না, সত্যপাঠও লাগবে না, মানে সেখানে ঠিক ফাঁকা আছে। থাকবে। কারণ এখানে বাদী বা বিবাদী অনুপস্থিত বলে আমি টাইম পিটিশন দিচ্ছি, তাহলে এফিডেভিট করার জন্য আবার কি করে নিয়ে আসবো লজিক্যালি, জি জি ঠিক ঠিক আছে। আছে। জি স্যার। মানে কিছুটা ব্যতিক্রম তো থাকতেই পারে। এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? সিভিল আরজি এবং পিটিশনের মধ্যে বেসিক পার্থক্যগুলো দেখালাম, ফরম্যাট দেখালাম, আশা করি প্রশ্ন নাই। যেহেতু এই নোটটা অনেকের কাছে এখনো যায়নি, আবার অনেকের কাছে পৌঁছে গেছে, 90% ব্যক্তি নোট পেয়ে গেছে, আর কয়েকজনের মধ্যে নোট এখনো পাইনি। আশা করি শনিবারের মধ্যে 100% পেয়ে যাবে। শনিবারের মধ্যে 100% না পেলে আমাকে অবশ্যই বলবেন, আমি দেখবো।